মানে ফ্রিডম ফ্রম দি নোন পড়তে গেলে দুটো বিষয়কে জানতে হবে। একটা ফ্রিডম বলতে উনি কি বুঝেছেন, আর একটা হচ্ছে নোন বলতে উনি কি বুঝেছেন। স্যার যেমন প্রথমেই শুরু করেছেন যে মানে জানা থেকে, জানার বন্ধন থেকে মুক্তি। এই জানা থেকে যে মুক্তিটা চাইছি, মানে জানা মানে কি জ্ঞানটাকে উনি কি স্বীকার করছেন না, বা জ্ঞানকে কি উনি সম্পূর্ণরূপে অস্বীকার করে দিচ্ছেন, সেটা কিন্তু নয়। জানা থেকে মুক্তি বলতে কি বুঝিয়েছেন সেটা আমরা আস্তে আস্তে দেখবো। এখন জানা বলতে উনি মূলত যেটা বলেছেন, খুব যদি মানে বোল্ড কথায় যদি বোঝাই, সেটা হচ্ছে জানা বলতে উনি বুঝেছেন সমস্ত প্রকারের অথরিটি, যে অথরিটি গুলো বা কর্তৃত্ব বা কর্তৃপক্ষ যাই বলি না কেন, সেগুলো কি না রিলিজিয়াস অথরিটি, হ্যাঁ, বা মানে কিছু আইডিওলজিস, যেগুলো মানে কিছু রাজনৈতিক মতাদর্শ, কিছু ধর্মীয় মতাদর্শ, কিছু আমাদের ন্যাশনালিজম ইন্টারন্যাশনালিজমের মধ্যে যে দ্বন্দ্ব, এই যাবতীয় যে বিষয়গুলো যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে এবং আমাদের জীবনকে বা প্রত্যেকটা হিউম্যান বিং এর জীবনে যে গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলে, এবং আমাদের সকল চিন্তা ভাবনা, আমাদের সকল যাপন, আমাদের লিভড এক্সপিরিয়েন্স বা আমাদের যে রেসপন্স টুয়ার্ডস সোসাইটি, সবকিছুই যেন এই যে অথরিটি গুলো আছে সেই অথরিটির দ্বারা যেন গাইডেড হয়ে যায়। অর্থাৎ কোনোভাবেই আমরা আমাদের নিজেদের সত্তা যেটা, সেই সত্তাকে কিন্তু কখনোই জানতে পারি না, এটা উনি বলছেন। অর্থাৎ উনি বলছেন যে একদম জন্ম লগ্ন থেকেই আমরা এই সমস্ত অথরিটির দ্বারা মানে বদ্ধ। এই অথরিটি গুলো কিরকম অথরিটি? রিলিজিয়াস অথরিটি হতে পারে, যেটাকে উনি পরবর্তীকালে বলছেন ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, হ্যাঁ, বা থিওলজিক্যাল একটা হিস্ট্রি, সেগুলো আমি আসবো আলোচনায়। তাহলে প্রথমে যেটা আমাদের বুঝতে হবে যে উনি জানা বলতে কি বুঝেছেন। জানা বলতে উনি বুঝেছেন যে সমস্ত প্রকারের অথরিটি, এই সমস্ত প্রকারের অথরিটি কোনগুলো? একটা ইন্টারনাল অথরিটি হতে পারে, বা ইনওয়ার্ড অথরিটি হতে পারে, আর একটা এক্সটার্নাল অথরিটি হতে পারে। হ্যাঁ, তাহলে মানে ইনওয়ার্ড অথরিটি আর আউটওয়ার্ড অথরিটি। আউটওয়ার্ড অথরিটি কোনগুলো? রিলিজিয়াস যে মতাদর্শ বা ধর্মীয় মতাদর্শ, রাজনৈতিক মতাদর্শ, ন্যাশনালিজম ইন্টারন্যাশনালিজমের যে দ্বন্দ্ব, বা আরো যে নানা রকমের যে দ্বন্দ্ব বাহ্য জগতে আছে, সেইগুলো হতে পারে। এবং এইগুলোই আবার আমাদের ইনওয়ার্ড অথরিটিকে কোনোভাবে, অর্থাৎ আমাদের মাইন্ডকে বা আমাদের মনকে ভীষণভাবে কি করে? টুইস্ট করে। অর্থাৎ ফলত আমরা সবসময় আমাদের মনের মধ্যেও এই অথরিটিগুলোকে স্বীকার করে নিচ্ছি। অর্থাৎ আমাদের এই বাহ্যিক অথরিটি আমাদের মনকে এমনভাবে টুইস্ট করছে, এমনভাবে মোল্ড করছে, যে আমরা কখনোই স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছুকে আর ভাবতে পারি না। আমরা সবসময় যেন এগুলোর দ্বারা মানে গাইডেড হয়ে, বা এগুলোর মানে এই যেগুলোকে মানে হুসাল বলেছেন প্রেজুডিস, কনক্লুশন, যেগুলোকে বলেছেন প্রিসাপোজিশন, এই যাবতীয় যে এই বিষয়গুলো, এগুলোর দ্বারাই আমরা যেন সবসময় চালিত হই। তাহলে এটা গেল হচ্ছে জানা বলতে উনি কি, তাহলে ফ্রিডম ফ্রম দি নোন, এখানে নোন বলতে উনি কি বুঝিয়েছেন? যে যে কোনো দু প্রকারের অথরিটি আছে, বাহ্য অথরিটি আর হচ্ছে আভ্যন্তরীণ অথরিটি। এই অথরিটি গুলো দ্বারাই আমরা সব সময় সর্বদা আমাদের জীবনে চালিত হই। এগুলোর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এবার আস্তে আস্তে আমরা একটু চ্যাপ্টার গুলোর মধ্যে প্রবেশ করব। এখানে প্রথম যে চ্যাপ্টারটা, এখানে উনি বলছেন যে মানুষের মধ্যে এক প্রকারের অধিবিদ্যক প্রবণতা আছে। অধিবিদ্যক প্রবণতা কথাটা উনি বলছেন না, উনি বলছেন কি মানুষের এক প্রকারের অনুসন্ধিৎসু মন আছে। এবং এই অনুসন্ধিৎসু মন কি করে না, সে সর্বদাই জানতে চায় যে যেটা জগতের অতিবর্তী কিছু আছে কিনা, অর্থাৎ পরম সত্তার সন্ধান করে। এই পরম সত্তাটা কি? এই পরম সত্তা হচ্ছে মানে যেটা, যেখানে কোনো ধরনের কোনো ডিস্টরশন নেই, বা কোনো ধরনের কোনো বিকৃতি নেই, কোনো ধরনের কোনো দ্বন্দ্ব নেই। কারণ মানুষ কেন এইরকম একটা সত্তাকে অনুসন্ধান করে, পরম সত্তাকে, যেটা দ্বন্দ্বহীন? কেন এই সত্তার অনুসন্ধান করেন? কারণ আমরা যখন যে জগতে বাস করছি, সেই জগতে আমরা সব সময় আমাদের চারপাশে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কি দেখছি না, দেখছি যে সেখানে সর্বদাই যুদ্ধ লেগে আছে, সেখানে সর্বদাই আছে বিপ্লব, বিদ্রোহ, হ্যাঁ, কনফিউশন অফ লাইফ। ঠিক আছে, ফলত আমাদের সর্বদাই মনে এই প্রশ্নটা জাগছে যে এই যে কনফিউশন অফ লাইফ, এই যে ব্রুটালিটিস, এই যে ভায়োলেন্স, হিংসা, যুদ্ধ, তাহলে এই যে সবকিছু রয়েছে পারিপার্শ্বিক জগতে, এইটাই কি জীবনের অর্থ?
মানে জীবন বলতে কি শুধু এইটুকুই? তা এই জায়গা থেকেই মানুষের মধ্যে পরম সত্তার অনুসন্ধানের এক প্রকারের চাহিদা বা এক প্রকারের জিজ্ঞাসা জাগে যে এই দ্বন্দ্বটাই কি জীবনের অর্থ, নাকি এই পারিপার্শ্বিক দ্বন্দ্বের অতিবর্তী একটা কোনো পরম সত্তা আছে যেখানে আর কোনো দ্বন্দ্ব নেই। এটা হচ্ছে মানুষের মন। এখন এবং মানুষ কি চায়? মানুষ সব সময় চাইছে যে এই যে কনস্ট্যান্ট ব্যাটেল, এই যে মানে জগতে এই যে সব সময় যে এই যে দ্বন্দ্ব বা যুদ্ধ দেখা দিচ্ছে, এর মধ্যে আমরা সব সময় একটা প্যাটার্ন চাই, একটা কোড অফ কন্ডাক্ট আমাদেরকে কেউ বলে দিক যে আমরা এই কোড অফ কন্ডাক্ট অনুযায়ী আমাদের ভালো মন্দগুলো নির্ধারণ করে দেবো। অর্থাৎ আমরা সবসময় যেন পর নির্ভরতা বা যেন সবসময় সমাজের প্রতি এক প্রকারের মুখাপেক্ষী হয়ে আছি, যেখানে সবসময় আমি চাইছি আমাকে কেউ বলে দিক, একটা প্রিন্সিপাল দিয়ে দিক যে এটা হচ্ছে এই অনুযায়ী তুমি কাজ করলে সেটা ভালো, এই অনুযায়ী কাজ করলে সেটা মন্দ। এবং একইভাবে চিন্তার ক্ষেত্রেও এটা চাইছি, অর্থাৎ কাজের ক্ষেত্রে যেভাবে চাইছি চিন্তার ক্ষেত্রেও চাইছি যে আমার সঠিক চিন্তা কোনটা হবে মানে বা ভুল চিন্তা কোনটা হবে সেটা যেন কেউ বলে দেয় আমাকে। তাহলে এইভাবে যদি আমি একটা প্যাটার্ন সবসময় সোসাইটির কাছ থেকে চেয়ে থাকি, এবং সেখানে আমরা দেখছি যে বিভিন্ন রিলিজিয়াস ইনস্টিটিউশন আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, তো তারা বিভিন্ন ভাবে কি করছেন, তাদের কোড অফ কন্ডাক্ট, তাদের নিয়মাবলী, তাদের চিন্তাধারা আমাদেরকে বলে দিচ্ছেন, এবং আমরা একটা বিশেষ প্যাটার্নকে ফলো করার চেষ্টা করছি, এবং সেই প্যাটার্ন অনুযায়ী আমি আমার আচরণটা করছি। ফলত আমাদের কি হচ্ছে না, বলছেন যে আমাদের যে this pattern মানে বলছে যে and in following this pattern our conduct and our thinking become mechanical, our responses are automatic। তাহলে আমাদের চিন্তা ভাবনা, আমাদের আচরণ সবকিছুই হয়ে যাচ্ছে যান্ত্রিক। কেন যান্ত্রিক হয়ে যাচ্ছে, কেন মেকানিক্যাল হয়ে যাচ্ছে? কারণ সবটাই আমাকে বলে দেওয়া হচ্ছে, বা আমি সবটাই অন্যের থেকে দেখছি বা শুনছি বা বুঝছি এবং শিখছি, সেই অনুযায়ী চলছি, এবং এইটা আমরা বুঝতেও পারছি না যে আমাদের চিন্তা ভাবনাটা পুরোটাই মেকানিক্যাল হয়ে গেছে, এবং কিন্তু আমাদের রেসপন্সটা কি হয়ে গেছে, আমাদের রেসপন্সটা হচ্ছে অটোমেটিক। ক্রমাগত আমি ওই কন্ডিশনড হয়ে যাচ্ছি, ক্রমাগত আমি শর্তযুক্ত হয়ে যাচ্ছি ওই অথরিটি গুলোর দ্বারা। এবং একটা জায়গায় খুব সুন্দরভাবে বলছেন যেটু কৃষ্ণমূর্তি, যে ফর সেঞ্চুরিজ উই হ্যাভ বিন স্পুন ফিড বাই আওয়ার টিচার্স, বাই আওয়ার অথরিটিজ, বাই আওয়ার বুকস, আওয়ার সেন্স। উই সে টেল মি অল অ্যাবাউট ইট, হোয়াট লাইজ বিয়ন্ড দ্য হিলস অ্যান্ড দ্য মাউন্টেন্স অ্যান্ড দ্য আর্থ। মানে সর্বদাই আমরা কি হচ্ছে, আমাদেরকে যেন চামচে করে আমাদেরকে যেন খাইয়ে দেওয়া হচ্ছে। কারা খাইয়ে দিচ্ছেন? মানে আমাদেরকে যেন সবকিছু, ওই যে খাইয়ে দেওয়া মানে এখানে কি আক্ষরিক অর্থে নেবেন না, এটাকে বলা হচ্ছে কি না, সবকিছুই বলে দেওয়া হচ্ছে যে কোনটা ভালো কোনটা মন্দ। কারা বলে দিচ্ছে? কোনো একটা বিশেষ বই গ্রন্থে বলে দেওয়া হচ্ছে, কোনো একটা অথরিটি বলে দিচ্ছে, সেই অথরিটি গুলো বললাম কি রিলিজিয়াস, পলিটিক্যাল, হোয়াট এভার ইট ইজ, এবং এই জাতীয় জিনিসগুলো, এবং সেন্স মানে সাধু সন্ন্যাসী, এরা সবাই আমাদেরকে বলে দিচ্ছে এই পথে চলো, এই পথে চলো। ঠিক আছে, তারা বিভিন্ন পথ দেখিয়ে দিচ্ছে আমাদের কাছে। ফলত আমরা দেখতে পাচ্ছি কি না, আমরা নিজেদেরকে কি হিসেবে পাচ্ছি না, আমরা পাচ্ছি উই আর দ্য রেজাল্ট অফ অল কাইন্ডস অফ ইনফ্লুয়েন্সেস অ্যান্ড দেয়ার ইজ নাথিং নিউ ইন আস। মানে আমরা হচ্ছে সবার দ্বারা মানে প্রভাবিত একটা জীব, সবার দ্বারা প্রভাবিত একটা মানুষ, কিন্তু আমাদের মধ্যে নতুনত্ব বলে কিছু নেই, আমাদের মধ্যে কোনো নতুনত্ব বলে কিছু থাকছে না, এবং সেটা আমরা সার্চ করাটাও ভুলে যাচ্ছি, আমরা সবসময় বাইরের দিকে তাকিয়ে আছি। ফলত ওনার বক্তব্য যেটা, যেটু কৃষ্ণমূর্তি ক্রমশ যেটা বলার চেষ্টা করছেন, যে নিজের আভ্যন্তরীণ দিকে তাকাও, অর্থাৎ যে নিজের যে সাইকোলজিক্যাল যে মানে কি বলবো, নিজের যে কনসাসনেস, নিজের যে অ্যাওয়ারনেস, নিজের যে মানে চেতনা, নিজে কি, আমরা কি, আওয়ার সেলভস, মানে যে আমরা প্রকৃতই কি সেটা বোঝার চেষ্টা করো। বাইরে থেকে কোন মতাদর্শ কি বলে দিচ্ছে সেটা দেখার চেষ্টা করো না। এবার দেখুন এখানে বলা হচ্ছে বারবার যে থিওলজিক্যাল হিস্ট্রির দিকে যদি আমরা একটুখানি নজর দিই, বা আমাদের যদি যেটাকে উনি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ বলছেন, থিওলজিক্যাল হিস্ট্রি মানে ধর্মীয় ইতিহাসের দিকে যদি দেখি, তাহলে সেখানে বারবার আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যদি বিশেষ প্রকারের আমরা মোক্ষ পাবো,
বা মোক্ষ লাভ করব বা পরম সত্তায় যাব, সেই পরম সত্তার দিকে যাব কিভাবে? না, তার জন্য আমাদের কিছু সার্টেন রিচুয়ালস বলে দেওয়া হচ্ছে, কিছু রিপিট সার্টেন প্রেয়ার্স অর মন্ত্রস, কনফর্ম টু সার্টেন প্যাটার্নস, সাপ্রেস আওয়ার ডিজায়ার্স, control our thoughts, sublimit our passions, limit our appetites, and refrain from sexual indulgence, and we shall, after sufficient torture of mind and body, find something beyond this little life. তার মানে কি, এখানে যেগুলো বলা হলো এগুলো এক প্রকারের ভারতীয় দর্শনে যেরকম কৃচ্ছ সাধনতার কথা বলা হয়েছে, অনেকটা সেই রকম। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে আমরা যদি ব্রহ্মচর্য পালন করি, আমরা যদি আমাদের যে ইচ্ছা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেগুলোকে যদি সাপ্রেস করে দিই, সেগুলো যদি দমিয়ে দিই, আমরা যদি আমাদের চিন্তা ভাবনাকে মানে সংযম আনি, চিন্তা ভাবনার ক্ষেত্রে সম্যক চিন্তা ভাবনা করি, আমাদের প্যাশন গুলোকে যদি সাবলিমিট করি, তাহলে আমরা কি করতে পারবো না, তাহলে মানে সেটাকে উনি জিডু কৃষ্ণমূর্তি বলছেন কি, এই যে এইভাবে যদি আমরা টর্চার করতে পারি আমাদের মাইন্ড অ্যান্ড বডিকে, মানে আমাদের মন এবং আমাদের দেহ, মানে কৃচ্ছ সাধনতার দ্বারা আমরা তো সেটাই করছি। আমরা মানে যারা ধরুন স্বতঃস্ফূর্তভাবে মোক্ষ লাভের জন্য যারা উপলব্ধি করেন, যারা যারা ওই পথে যাচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে, তাদের ক্ষেত্রে কিন্তু উনি এটা বলছেন না। হয়তো উনি কাদের ক্ষেত্রে বলছেন, যে আমরা এই প্রশ্নটাই তো তুলি না যে আদৌ কি আমার জন্য ওই মোক্ষের পথ, আদৌ কি আমি সেখানে পৌঁছতে পারবো, আদৌ কি আমি ক্যাপেবল ওখানে, বা আমার সামর্থ্য আছে ওখানে যাওয়ার জন্য। অর্থাৎ আমরা সব সময় অন্যরা যে পথ দেখিয়ে এসেছে সেই পথে হেঁটেই মোক্ষ লাভ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। ফলত সেটা কিন্তু এক প্রকারের টর্চার হচ্ছে বা নির্যাতন হচ্ছে। সেই নির্যাতনটা কার উপর নির্যাতন? যেটা আমি জোরপূর্বক করব বা বাধ্যতামূলক ভাবে করব, কেউ আমাকে বাধ্য করবে করাতে, আমার ইচ্ছে নেই, সেটা এক প্রকারের জোর হিসেবেই আমার উপর দেখা দেবে, ফলে সেটা নির্যাতন। সেখানে কিন্তু মন এবং দেহের উপর পর্যাপ্ত নির্যাতন করেই আমাকে কি করতে হচ্ছে, ওই পথে আমি যাওয়ার চেষ্টা করছি। কিন্তু জিডু কৃষ্ণমূর্তি বলছেন এইরূপ যে মাইন্ড, এইরূপ যে টর্চার্ড মাইন্ড, ব্রোকেন মাইন্ড, মানে এইভাবে আমরা যে মাইন্ডটা পাচ্ছি, সেটা একটা টর্চার্ড মাইন্ড, একটা মানে নির্যাতিত অত্যাচারিত মন এবং ব্রোকেন মাইন্ড, দ্বিধা বিভক্ত মন। অর্থাৎ আমি কি আদৌ এই আইডিওলজিটাকে ফলো করব? আদৌ কি যেটা বলে দেওয়া হচ্ছে সেটা আমার জন্য ঠিক? মানে আমার তো কিছু ইনক্লিনেশন আছে, আমার কিছু প্রবণতা আছে নিজস্ব, মানে যেটা আমি বা আমার স্বরূপ। তা আমি তো আমার স্বরূপ তার সঙ্গে আমার আইডিওলজির যখন যদি ক্ল্যাশ হয়, তাহলে কিন্তু এক প্রকারের ডিভাইডেড মাইন্ডই আমি পাবো, দ্বিধা বিভক্ত মনই পাবো। এবং সেই মনটা কখনোই কিন্তু, যে বাহ্য জগৎকে সম্পূর্ণভাবে অস্বীকার করে দিচ্ছে, সেই মন কিন্তু কখনোই মানে কোনো কিছুকে সন্ধান করার উপযুক্ত মন নয়। সেটা কি? সেটা শুধুমাত্র একটা বিধ্বস্ত মন, একটা মানে সেটা শুধুমাত্র নিজের কি বিধ্বংসী রূপটাই সে পাচ্ছে, কোনো কিছু সন্ধান করার ক্যাপাবিলিটি কিন্তু তার হারিয়ে যাচ্ছে বরং। তো এই জায়গাগুলো উনি বলছেন, এটাকে উনি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ বলছেন, এবং বলছেন যে এই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটাই কিন্তু আমরা কিন্তু বারবার এই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের দ্বারা গাইডেড হয়ে মোক্ষের পথে অনুসন্ধান করে যাচ্ছি, সেই পরম সত্তার পথে অনুসন্ধান করে চলেছি ক্রমাগত। এই জায়গাটা উনি বলছেন, এবং উনি বলছেন যে উই ইনওয়ার্ডলি অ্যাকসেপ্ট দ্য অথরিটি, আমরা কিন্তু মানে আভ্যন্তরীণ ভাবে ইনওয়ার্ডলি এই অথরিটিটাকে মেনে নিই, এবং মেনে নিয়ে কি করছি, বলছে যে দ্য টিরানি অফ অ্যানাদার টু টুইস্ট আওয়ার মাইন্ড অ্যান্ড আওয়ার ওয়ে অফ লাইফ। মানে এই যে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, যে আমাকে দেখাচ্ছে এই পথে গেলেই তুমি মোক্ষ পাবে বা এই পথে গেলেই তুমি সত্যকে মানে পাবে, সে কিন্তু কি করছে, সে আমার মনকে ক্রমাগত টুইস্ট করছে, মানে আমার মনকে ক্রমাগত মুচড়ে দিচ্ছে, এবং কি করছে, আওয়ার ওয়ে অফ লাইফ, আমাদের জীবনটাকেও সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যে জীবনটা হয়তো আমার জন্য ছিল না বা আমার নয়। এবার তাহলে আমাদেরকে কি করতে হবে, উই কমপ্লিটলি রিজেক্ট, মানে আমাদেরকে এই মানে অথরিটিকে রিজেক্ট করতে হবে। এবং সেই রিজেক্টটা কিন্তু শুধুমাত্র বুদ্ধি দিয়ে রিজেক্ট করলে হবে না, মানে বুদ্ধি মানে কি, নট ইন্টালেকচুয়ালি, শুধু ইন্টালেকচুয়ালি অথরিটিগুলোকে রিজেক্ট করব, বা এই যে কর্তৃত্ব বা কর্তৃপক্ষ যেগুলো আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, বা মানে অথবা আমরাই চাইছি এইগুলোর অধীনতা, সেগুলোকে কি করতে হবে, রিজেক্ট করতে হবে, এবং রিজেক্ট করতে হবে অ্যাকচুয়ালি, নট মানে
কি বলবো, ইন্টালেকচুয়ালি, মানে বুদ্ধি দিয়ে এটাকে যে আমি মানবো না, ভাবনা দিয়ে আমি বলে দিলাম সেটা নয়, অ্যাকচুয়ালি বাস্তবতই এগুলোকে রিজেক্ট করতে হবে। অল সো কল্ড স্পিরিচুয়াল অথরিটি, অল সেরেমনিজ, রিচুয়ালস অ্যান্ড ডগমাস। তাহলে যখন আমরা এই অথরিটিগুলোকে রিজেক্ট করে দেব, তখনই আমি কিভাবে নিজেকে দেখতে পাবো, যে উই স্ট্যান্ড অ্যালোন, মানে তখনই আমি দেখবো যে আমি একা দাঁড়িয়ে আছি, মানে আমি একা, অ্যান্ড আর অলরেডি ইন কনফ্লিক্ট উইথ সোসাইটি। কারণ যখনই আমি এই ধরনের যে অথরিটিগুলো আছে, রিলিজিয়াস অথরিটি, পলিটিক্যাল অথরিটি, সেই অথরিটিগুলোকে যখনই আমি রিজেক্ট করব, তখনই আমি হয়ে যাব কি একদম একা। কেন একা? কারণ সোসাইটি আমাকে সবসময়ই, সোসাইটিতে, সেই সোসাইটিতে যেরকমই হোক, একটা কমিউনিস্ট সোসাইটি হোক বা একটা ফ্রি সোসাইটি হোক, যেরকমই সোসাইটি হোক, সেই সোসাইটির কিছু মতাদর্শ আছে বা কিছু ভাবনা চিন্তা আছে, তো সে সেইভাবেই তার কোড অফ কন্ডাক্ট নির্ধারণ করে দিয়েছে। যখন আমি বলবো যে আমি অথরিটিগুলোকে রিজেক্ট করছি, তখন আমি হয়ে যাব একা, অ্যালোন, এবং আমি আমার সাথে একটা কনফ্লিক্ট, সাময়িক একটা কনফ্লিক্ট দেখা দেবে, কার? সোসাইটির বা সমাজের। উই সিজ টু বি রেসপেক্টেবল হিউম্যান বিংস, মানে আমরা তখনই এক প্রকারের যে রেসপেক্টেবল হিউম্যান বিংস, মানে আমাদের যে একটা সম্মান বোধ আছে, যে সিউডো সম্মান বোধ, যে আমরা মনে করি যে সোসাইটির বিরোধিতা করা মানেই হচ্ছে সেটা এক প্রকারের মানে সোসাইটির সঙ্গে ক্ল্যাশ করা মানেই হচ্ছে, বা সোসাইটির একটা কোনো মতকে না মানাই মানে হচ্ছে যে আমি একদম সমাজকেই অস্বীকার করে দিচ্ছি, এমনটা নয়। সেই জন্যই বলছে আমাদের এক প্রকারের ছদ্ম সম্মান বোধ আছে, সেই ছদ্ম সম্মান বোধটা থেকেই তখন আমি কি হয়ে যাব যেন, সেটা পরিত্যাগ করব। A respectable human being cannot possibly near to that infinite, immeasurable and reality. যতদিন না আমরা সোসাইটির সঙ্গে এই কনফ্লিক্টটায় আসবো, বা এই যে যখন আমি এই যতক্ষণ না আমি অথরিটিকে রিজেক্ট করব, ততক্ষণ কিন্তু আমাদের যে সেলফ স্টাডি, সেটা কিন্তু কখনোই শুরু হবে না। মানে যেটা হচ্ছে আমার চয়েসলেস অ্যাওয়ারনেস, যেটা মানে আমাদের যে কনসাসনেসের স্টাডি, সেটা কিন্তু কখনোই সেটা শুরু হবে না। ফলত আমাকে সমস্ত প্রকারের যে অথরিটি আছে সেগুলোকে ক্রমাগত রিজেক্ট করতে হবে। এবং উনি খুব সুন্দর করে বলছেন যে শুধুমাত্র যে আমরা বাইরের জগতের দ্বারা প্রভাবিত হই এমনটা তো নয়, আউটওয়ার্ড অথরিটি আছে তেমনটা নয়, আমাদের ইনওয়ার্ড অথরিটিও আছে। কেমন ইনওয়ার্ড অথরিটি? উনি বলছেন যে আমরা আমাদের ভেতরের দিকে তাকাতেও অনেক সময় ভয় পাই। কেন ভয় পাই? কারণ আমাদের একটা নিজস্ব, মানে নিজের সম্পর্কে একটা ইমেজ আছে, আমরা একটা ইমেজ তৈরি করেছি। অর্থাৎ কি, আমরা কখনোই এটা বুঝতে চাই না যে আমার মধ্যে বা হিউম্যান বিং এর মধ্যে দু ধরনের বিষয়ই আছে। দু ধরনের বিষয় মানে কি, আমার মধ্যে যেমন ভায়োলেন্সও আছে, আমার মধ্যে পিসও আছে, আমার মধ্যে ফিয়ারনেসও আছে, আমার মধ্যে অ্যাংজাইটিও আছে। অর্থাৎ আমরা যারা হিউম্যান বিং, সেই হিউম্যান বিং কিন্তু হচ্ছে মানে মিক্সচার অফ অল দিস থিংস। মানে কি, আমাদের মধ্যে ভায়োলেন্স, ফিয়ারনেস মানে ভয়, আমাদের মধ্যে হিংসা, ক্রোধ, যে মানে যেগুলো এক প্রকারের আমরা বলি অসৎ গুণাবলী, যেগুলোকে আমরা ভারতীয় দর্শনে বলে আসা হয়েছে, সেই বিষয়গুলো আমার মধ্যে আছে। কিন্তু আমরা কখনো নিজের মধ্যে এইগুলো দেখতে কখনোই চাই না। কেন চাই না? কারণ আমরা আমাদের সম্পর্কে একটা ইমেজ তৈরি করে রেখেছি, এবং সেই ইমেজটা কিরকম, যে যেগুলো সমস্ত সৎ গুণাবলী দিয়ে গঠিত। হ্যাঁ, ফলত এই যে ইনওয়ার্ড অথরিটিও এক প্রকারের আছে, সেটাও কিন্তু আমাকে মেনে নিতে হবে, যে আমার মধ্যে এই ভালো ভায়োলেন্সও যেমন আছে, আমার মধ্যে পিসও আছে, আমার মধ্যে হিংসা যেমন আছে, শান্তিও আছে। সেইগুলোকে দেখতে হবে। মানে এই যে দেখা, মানে লুক ইনটু আওয়ার সেলভস, অর্থাৎ আমার ভেতরে কি আছে সেটা কিন্তু দেখতে হবে। সে এবং বারবার এই কারণে বলছেন জিডু কৃষ্ণমূর্তি যে ভয় পেলে হবে না। এই যে দেখাটা আমরা দেখতে চাই না কেন? কারণ আমরা সব সময় আমাদের মধ্যে এক ধরনের পলায়ন মনোবৃত্তি আছে, আমরা সব সময় পালিয়ে যেতে চাই। আমরা পালিয়ে যেতে চাই কি থেকে? আমরা সেটা জানা বিষয় থেকেও পালিয়ে যেতে চাই অনেক সময়। এই যেমন আমার ভেতরেই এত দ্বন্দ্ব আছে, আমার ভেতরেই সৎ অসৎ গুণাবলীর মিক্সচার বা মিশ্রিত ভাব আছে, সেগুলোকেও আমি জানতে চাই না, আমি সেখান থেকেও পালিয়ে যেতে চাই। আবার নোন বিষয় থেকেও পালাতে চাই, আবার আননোন বিষয় থেকেও পালাতে চাই। যেমন আননোন বিষয় কোনগুলো? ডেথ বা মৃত্যু। মৃত্যুর ভয় সকলেরই আছে, মৃত্যুর ধারণা বা মৃত্যু সম্পর্কে আমরা কেউই
খুব সদর্থকভাবে মৃত্যুকে স্বীকার করতে পারি না। সে যতই আমরা দার্শনিক চিন্তাধারার দ্বারা প্রভাবিত হই না কেন, কিন্তু যখন বাস্তবতই আমাদেরকে মৃত্যুর যে হবে বা মৃত্যু বিষয়টা যে আসবে, আমরা সবসময় সেটা থেকে এসকেপ করার চেষ্টা করি। তাহলে ফ্রাইটেন্ড অফ হোয়াট লাইজ বিয়ন্ড টুমোরো, অর্থাৎ আমরা এটাও ভয় পাই যে আমাদের সামনের বা ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে সেটা দেখতেও আমরা ভয় পাই। তাহলে আমরা জানা বিষয় থেকেও পালিয়ে যেতে চাই, চেষ্টা করি, এসকেপের মনোবৃত্তি আছে, আবার আমরা অজানা বিষয় থেকেও পালিয়ে যেতে চেষ্টা করি। ফলত উনি বলছেন যে এইভাবে পালিয়ে গেলে হবে না, আমাদের যে প্রতিদিনের যাপন, ডেইলি লাইফে আমরা যেভাবে বাস করছি বা বাঁচছি, বা আমাদের প্রতিনিয়ত যেগুলো আমাদের সাথে ঘটছে, আমাদের আভ্যন্তরীণ আমাদের সাইকোলজিক্যাল যে স্টেট গুলো যেভাবে গঠিত হচ্ছে, মানে আউটওয়ার্ড ইন্টারাকশন, আর মানে উনি তো দুটো মানে বিষয়টা যেটা স্বীকার করছেন, উনি বলছেন আমরা আছি, জগৎ আছে, এবং আমার সাথে জগতের সম্পর্কটা আছে। ফলত এই তিনটেকে বুঝতে হবে, এই তিনটের দ্বারা বুঝেই আমি সমস্তটাকে নিজেকে বুঝতে পারবো। কারণ আমরা কি, আমরা হচ্ছি, আমার যেরকম মানসিক অবস্থাগুলো, সেই মানসিক অবস্থাগুলো কিভাবে গঠিত হচ্ছে, জগতের সঙ্গে প্রতিক্রিয়ার মাধ্যমে, বাহ্য জগতের সঙ্গে প্রতিক্রিয়ার মাধ্যমে আমার মানসিক অবস্থাগুলো গঠিত হচ্ছে, মানে এবং অন্যান্য মানুষের সাথে আমার যে সম্পর্ক, তার ফলেই আমার মানসিক অবস্থাগুলো গঠিত হচ্ছে। আবার এই মানসিক অবস্থাগুলোর দ্বারা চালিত হয়েই আমি আবার বাহ্য জগতে অ্যাকশন করছি বা রিয়াকশন করছি। ফলত একটা সম্পর্ক আছে, এবং আমাকে নিজেকে বুঝতে গেলে এই সম্পর্কের মধ্যে দিয়েই বুঝতে হবে। তাহলে এইভাবে উনি বলছেন, তাহলে পালিয়ে যাওয়ার কোনো পথ নেই, আমাকে এসকেপ করার কোনো পথ নেই। উনি বলছেন দ্যাট ইজ আওয়ার ডেইলি লাইফ অ্যান্ড ইন দ্যাট দেয়ার ইজ নো হোপ, অ্যান্ড দেয়ারফর এভরি ফর্ম অফ ফিলোসফি, এভরি ফর্ম অফ theological concept is merely an escape from the actual reality of what is. তাহলে আমাকে বুঝতে হবে যে সত্যি জগতে কি ঘটছে, সত্যি সেই জগতের সাথে সম্পর্কে আমার মনের আভ্যন্তরীণ অবস্থা কি হচ্ছে। ফলত এইভাবে মানে অ্যাকচুয়াল যেটা অবস্থা, সাইকোলজিক্যাল স্টেট, সেটাকে আমাকে বুঝতে হবে। এছাড়া তাহলে উনি মানে এইগুলো তো উনি বলছেনই, এগুলোর পাশাপাশি তাহলে উনি বলছেন যে আমাদেরকে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সমস্ত প্রকারের অথরিটিকে রিজেক্ট করতে হবে। এবার উনি প্রশ্ন তুলছেন যে ক্যান ইউ রিজেক্ট অল অথরিটি, আমরা কি সত্যি সমস্ত অথরিটিকে রিজেক্ট করতে পারি? বলছে ইফ ইউ ক্যান ইট মিনস দ্যাট ইউ আর নো লঙ্গার অ্যাফ্রেড। যদি আমরা এই সমস্ত প্রকারের অথরিটি যারা আমাদের ওপর প্রভাব ফেলে যাচ্ছে এবং যারা আমাদের নিজেদেরকে বুঝতে দিচ্ছে না, এই অথরিটির দ্বারাই গাইডেড হচ্ছে বলে আমি নিজেকে, নিজের স্বরূপকে বুঝতে পারছি না, আমার সাইকোলজিক্যাল অবস্থাগুলোকে বুঝতে পারছি না, আমার নিজের সাইকি যেটা মনস্তত্ত্ব বা মনকে আমি বুঝতে পারছি না, তাহলে আমি যখনই এই অথরিটিগুলোকে রিজেক্ট করব, মানে নিজেকে জানার জন্য আমাকে এই অথরিটিকে রিজেক্ট করতে হবে, এবং যখনই এটাকে রিজেক্ট করব তখনই আমি কি হব, নো লঙ্গার অ্যাফ্রেড, আমি তখন আর কোনো রকম কোনো ভয় আমার মধ্যে স্থান পাচ্ছে না, আমি ভীত হচ্ছি না। হ্যাঁ, এবং যখন আমি ভীত হচ্ছি না, তখন তাহলে ভয়টা যখন আমার মধ্যে থেকে চলে যাচ্ছে, তখন আমার মধ্যে তাহলে কি আছে, বলছে ইউ হ্যাভ মোর এনার্জি। যখন আমরা এরকম নির্ভীক হয়ে যাচ্ছি, তখন আমার মধ্যে এক প্রকারের শক্তির সঞ্চয় ঘটছে বা সঞ্চার ঘটছে, এবং সেটা কি, ইউ হ্যাভ মোর ক্যাপাসিটি, আমার মধ্যে যেন আরো সামর্থ্য জন্মাচ্ছে, মোর ড্রাইভ, গ্রেটার ইন্টেন্সিটি অ্যান্ড ভাইটালিটি, অর্থাৎ আরো এক প্রকারের যেন প্রাণ শক্তি বা তীব্রতা যেন দেখা দিচ্ছে। এবং যখন আমরা এই প্রকারের যে অথরিটির বার্ডেন, সেটাকে যখন আমার মন থেকে নামিয়ে দিচ্ছি বা ঝেড়ে ফেলছি, তখন যেন মনটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে এই প্রকারের এনার্জি দিয়ে। এবং শুধু এনার্জিটা কিরকম এনার্জি, এবং এনার্জি শুধু নয়, তখন এক প্রকারের লাভ বা কেয়ার আমার মনে স্থান পাচ্ছে। এবং কেয়ার স্থান পাচ্ছে মানে কি, জিডু কৃষ্ণমূর্তির মতে কেয়ারের ব্যাপারটা কি, যে যত্নশীল হচ্ছি আমি, কি বিষয়ে যত্নশীল হচ্ছি, টু আন্ডারস্ট্যান্ড, মানে লাভ, মানে ভালোবাসা এবং যত্নের মধ্যে এক প্রকারের সম্পর্ক উনি আছেন সেটা বলছেন। এবং তখন আমার মন পরিপূর্ণ হচ্ছে এই সদ্গুণগুলোর দ্বারা, যখন আমি নির্ভীক হচ্ছি, এবং তখন আমি কি করতে পারছি, নিজেকে দেখতে পারছি। এবং বারবার উনি বলছেন মানে এই যে অথরিটিগুলোকে রিজেক্ট করার পর আমাকে কি করতে হবে না, বলছে দেয়ারফর ইজ টু লার্ন অ্যাবাউট আওয়ারসেলভস, মানে অথরিটিগুলোকে যখনই আমি রিজেক্ট করে দিচ্ছি, আমাকে নিজেকে দেখতে হবে।
not according to me or to some analyst or philosopher, because if we learn about ourselves according to someone else, we learn about them, not ourselves. We are going to learn what we actually are. তার মানে এখানে বলছেন যে এই যে নিজেকে দেখার বিষয়ে কেউ কি এবার বলে দেবে যে কিভাবে নিজেকে দেখতে হবে? বলছে এই অনুসন্ধানটাই তুমি আর করো না যে কেউ তোমাকে বলে দেবে। কারণ এবং এটাও ভেবো না যে আমি যে তোমাদেরকে এই যে থিওরিটা দিচ্ছি এটা কোনো মানে থিওরি বা এটা কোনো মেথড বা এটা কোনো সিস্টেম বা এটা কোনো প্যাটার্ন, যে প্যাটার্নটাকে তুমি আবার ফলো করবে, তাহলে আবার তুমি কি হবে, মানে সেই ট্র্যাপ অফ অথরিটির ইয়েতেই পড়ে যাবে, মানে আবার তুমি কর্তৃত্ব বা কর্তৃপক্ষের ফাঁদেই পড়ে গেলে। মানে আমিও তোমাকে, জিডু কৃষ্ণমূর্তি বলছেন, আমিও কোনো থিওরি বা ফিলোসফিক্যাল থিওরি দিচ্ছি না তোমাকে, বা কোনো মেথড বলে দিচ্ছি না যে কিভাবে তুমি নিজেকে দেখবে। তোমাকে দেখতে হবে নিজেকে। হ্যাঁ, এবং সেই দেখাটার কোনো মেথড বা কোনো সেই অর্থে কোনো পথ উনি বলছেন না, উনি বলছেন নিজেকে দেখো। এবং এই নিজেকে দেখাটা কিরকম না, নিজেকে দেখাটা হচ্ছে মানে অনেকটা সন্তর্পণে দেখা। কিরকম দেখা না, উনি বলছেন যে একটা ঘরে ধরা যাক একটা কোনো ঘরে সাপ ঢুকেছে, সেই সাপটা ঢুকলে তার যে গতিবিধি আমরা যেভাবে মানে খুব সন্তর্পণে মানে খুব সেন্সিটিভিটি, উনি বলছেন লার্নিং মানে কি বা দেখা মানে কি রকম, দেখা মানে হচ্ছে যে খুব সেন্সিটিভিটির সাহায্যে দেখা। অর্থাৎ যখন কোনো বিষাক্ত কোনো সাপ আমার ঘরে ঢুকেছে তখন আমি তাকে কিভাবে অবজার্ভ করি, কিভাবে দেখি, তাকে দেখার সময় কিন্তু আমি একটা বিন্দুও তার গতিবিধি মিস করি না, বা মানে আমি তার সমস্ত গতিবিধি এবং সে কিভাবে সাউন্ড করছে, হ্যাঁ সেটাও কিন্তু আমি শোনার চেষ্টা করি। ফলত উনি বলছেন যখন নিজের আভ্যন্তরীণ ভাবে নিজেকে দেখবে তখন ওই ঠিক ওই মেথডে যেন দেখা হয়, মানে যেন ফুল অ্যাওয়ারনেস, মানে ফুল অ্যাওয়ারনেস এবং মানে চয়েসলেস অ্যাওয়ারনেস। চয়েসলেস অ্যাওয়ারনেস বলতে উনি কি বোঝাচ্ছেন আমি আরেকটু পরে আসছি। আমি ফ্রিডম ফ্রম দি নোনটা আরেকটু বলে দিই, ফ্রিডমের কনসেপ্টটা একটু বলবো। নোনটা বললাম, নোন মানে হচ্ছে অথরিটির, সকল প্রকার অথরিটি থেকে রিজেক্ট, মানে রিজেকশন, রিজেকশন অফ অল অথরিটি। অল অথরিটি মানে কি, ইনওয়ার্ড অথরিটি, আউটওয়ার্ড অথরিটি। সমস্ত প্রকারের যেগুলো আমাদেরকে প্রভাবিত করে, আমাদের জীবনকে প্রভাবিত করছে, আমাদেরকে একজন সেকেন্ড হ্যান্ড পিপল হিসেবে সামনে সকলের সামনে দেখাচ্ছে, সেইভাবে করলে হবে না, আমাদের নিজেদের অনুসন্ধান করতে হবে। এবং ফ্রিডম মানে কি বলছেন উনি, আমরা একটু আসছি এই জায়গাটায়। উনি বলছেন ফ্রিডম মানে কি, ফ্রি মানে কি। উনি বলছেন প্রথমে ফ্রিডম বলতে উনি যেটা বুঝছেন সেটা হচ্ছে কি, যখনই আমি সত্যের সন্ধান করব, নিজেকে জানা মানে কিন্তু সত্যকে জানা, এটা বুঝতে হবে। আর কৃষ্ণমূর্তির মতে সত্যে উপনীত হওয়ার কোনো পথ নেই। জিডু কৃষ্ণমূর্তি বলছেন সত্যে উপনীত হওয়ার কোনো পথ নেই। এই যে নানান ভারতীয় দার্শনিক সকলে বলেছেন যে লক্ষ্যে উপনীত হওয়ার নানা পথ আছে, নানা পথ দিয়ে আমরা একই লক্ষ্যে উপনীত হব। কিন্তু উনি বলছেন যে যেটা লক্ষ্য সেটাই যদি বিভিন্ন পথ দিয়ে যাওয়া যায় তাহলে লক্ষ্যটা হয়ে যাবে আমার স্ট্যাটিক বা স্থায়ী, কিন্তু লক্ষ্যটা স্থায়ী নয় ওনার কাছে। মানে সে যেটা লক্ষ্য হবে বা ট্রুথ হবে, সেই ট্রুথটা ওনার কাছে হচ্ছে মুভিং, মানে ফ্লোয়িং, মুভিং, হ্যাঁ যেটা লিভিং। ওনার কাছে সত্য হচ্ছে একটা জীবন্ত, একটা প্রাণবন্ত, যেটা সব সময় পরিবর্তনশীল, এরকম সত্যের কথা উনি বলেছেন। ফলত যেটা ওই রকম সত্য সেটাই কিন্তু কোনো পথ দিয়ে যাওয়া যাবে না, কারণ যেটা সব সময় পরিবর্তনশীল যে সত্য, সেই সত্যকে যদি আমি একটা পথ দিয়ে যেতে যাই সেই সত্যকে তো আর ধরতে পারবো না। আমি যেখানে স্টার্ট করেছি আমার জার্নিটা সেই সত্যের দিকে, সেইখানে কিন্তু সত্যটা তখন তো হারিয়ে যাবে, কারণ সেটা তো পরিবর্তনশীল। উনি লিভিং কেন বলছেন ট্রুথকে, কারণ উনি প্রতিদিনের যাপিত যে জীবন বা অভিজ্ঞতা সেটার কিন্তু অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। এবং বারবার এই কারণে জিডু কৃষ্ণমূর্তি নলেজের থেকে বেশি গুরুত্ব দিয়েছেন লার্নিংকে। কারণ সাইকোলজির ক্ষেত্রে লার্নিং হচ্ছে এমন একটা বিষয় বা শিক্ষণ হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে প্রেজেন্ট, মানে আমি শিখছি মানে কি, আমি প্রতিনিয়ত শিখছি, মানে প্রতিদিনের কি অভিজ্ঞতা, এবং এই শেখার মধ্যে দিয়ে কিন্তু আমি ট্রুথকে পাবো, জানতে পারবো। কিন্তু নলেজ মানে হচ্ছে সেটা কি, নলেজ মানে হচ্ছে সাইকোলজির দিক থেকে নলেজ হচ্ছে যেটা আমার ঘটে গেছে, মানে যেটা যাকে নলেজ, জ্ঞানটা হচ্ছে আইডিয়া দিয়ে, জ্ঞানটা হচ্ছে মেমোরি দিয়ে, পূর্ব অভিজ্ঞতা দিয়ে। তার মানে নলেজ, মানে জিডু কৃষ্ণমূর্তির মতে নলেজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ পাস্ট।
পাস্ট, কিন্তু লার্নিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ প্রেজেন্ট। সুতরাং সাইকোলজির পরিভাষায়, এবং উনি এই কারণেই বলছেন যে নলেজের থেকে লার্নিংটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং নিজেকে, কারণ ওনার কাছে ট্রুথ, যেটা বললাম এক্ষুনি, যে ট্রুথটা হচ্ছে লিভিং, মুভিং, ফ্লোয়িং। ফলত ট্রুথকে ধরতে গেলে আমার কিন্তু পূর্বের অভিজ্ঞতা দিয়ে ধরতে গেলে হবে না। তাহলে এই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এবং ফ্রিডম বলতে উনি যেটা বলছেন বারবার, সেটা হচ্ছে যে ফ্রিডম ইজ এ স্টেট অফ মাইন্ড। ফ্রিডম আর ফ্রি হওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য উনি করছেন। মানে ফ্রি হওয়া মানে কি, আমরা ফ্রি হতে চাই। আমরা ফ্রি হতে চাই কি থেকে? আমাদের স্বাভাবিক একটা প্রবণতা আছে যে আমরা যেটা দুঃখকর বিষয় সেগুলো থেকে ফ্রি হতে চাই। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু যেগুলো আমাদের সুখকর অভিজ্ঞতা, সুখকর স্মৃতি, সেগুলো থেকে কিন্তু আমরা ফ্রি হতে চাই না। তাহলে আমরা ফ্রিডম আর ফ্রি হওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা ফ্রি হতে চাই কিছু বিষয় থেকে, যে আমার এইটা বিষয় থেকে দুঃখ হচ্ছে, আমি এই বিষয় থেকে ফ্রি হব বা মুক্ত হব। কিন্তু ফ্রিডম মানে কিন্তু এটা নয়। ফ্রিডম মানে কিন্তু কোনো একটা বিশেষ বিষয় থেকে মুক্ত হওয়া নয়। ফ্রিডম তাহলে কি ওনার কাছে? বলছে ফ্রিডম ইজ আ স্টেট অফ মাইন্ড। মনের এক প্রকারের অবস্থা হচ্ছে স্বাধীনতা। নট ফ্রিডম ফ্রম সামথিং বাট আ সেন্স অফ ফ্রিডম, আ ফ্রিডম টু ডাউট অ্যান্ড কোয়েশ্চেন। তাহলে ওনার কাছে ফ্রিডম মানে কি? কোনো একটা বিশেষ বিষয় থেকে মুক্ত হওয়া নয়। ফ্রিডম মানে কি? আর ডাউট অ্যান্ড আ কোয়েশ্চেন, মানে যেখানে আমি এক প্রকারের সংশয় করতে পারবো, এক প্রকারের প্রশ্ন করতে পারবো। এভরিথিং অ্যান্ড দেয়ারফর সো ইন্টেন্স, অ্যাক্টিভ অ্যান্ড ভিগোরাস দ্যাট ইট থ্রোজ অ্যাওয়ে এভরি ফর্ম অফ ডিপেন্ডেন্স, স্লেভারি, conformity and acceptance. Such freedom implies being completely alone. তার মানে কি? যখন আমি ফ্রিডম চাইবো বা স্বাধীন হব, সেই স্বাধীনতা মানে কি? আমি সমস্ত প্রকারের অথরিটিকে রিজেক্ট করে দিয়েছি এবং থ্রোজ অ্যাওয়ে এভরি ফর্ম অফ ডিপেন্ডেন্স। এই অথরিটিগুলোর ওপর তো আমরা এতদিন নির্ভর হয়েছিলাম। তাহলে ফ্রিডম মানে কি? যে কোনো প্রকারের যে নির্ভরতা, যে কোনো প্রকারের যে স্লেভারি, অর্থাৎ দাসত্ব। মানে দাসত্ব মানে কি? যেগুলো আমরা, কেউ আমাদেরকে বলে দিচ্ছে, আমরা সেইভাবেই চলছিলাম, আমাদের নিজস্ব দেখার চোখ ছিল না। কনফর্মিটি অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, আমরা যে এই যে নির্বিচারে এই যে অথরিটি গুলোকে আমার উপর আরোপ হয়ে যাচ্ছে গ্রহণ করে নিচ্ছিলাম, সেই সমস্ত কিছুকে ছুঁড়ে ফেলা। সাচ ফ্রিডম ইমপ্লাইজ বিং কমপ্লিটলি অ্যালোন। এবং এই ফ্রিডমটাই আমাদেরকে কি করবে? কমপ্লিটলি অ্যালোন। অ্যালোন মানে কি? আমাকে একা করবে। একা করবে কি থেকে? সাময়িকভাবে সোসাইটি থেকে আমাকে একা করবে, যেখানে আমি দেখতে পাবো নিজের আভ্যন্তরীণ অবস্থাগুলোকে। এবং উনি খুব সুন্দরভাবে বলছেন রিভোল্ট ইজ নট ফ্রিডম। এবং ফ্রিডম কি নয়? ফ্রিডম কোনো ধরনের বিপ্লব বা বিদ্রোহকেও কিন্তু উনি ফ্রিডম বলছেন না। তাহলে এক প্রকারের ফ্রিডম তাহলে কি রকম? ফ্রিডম ফ্রম অল, মানে অল দ্য ডিপেন্ডেন্সি, স্লেভারি, কনফর্মিটি অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, এইগুলো থেকে ফ্রিডম চাইছেন উনি, বা ফ্রি হতে চাইছেন। মানে সমস্ত প্রকারের অধীনতা থেকে মুক্ত হওয়া, নির্ভরতা থেকে মুক্ত হওয়া, এবং যেখানে আমরা আমাদের যে কোনো আমরা নির্ভীক অবস্থায় দাঁড়িয়ে থাকবো, এবং যেখানে আমি নিজেকে জিজ্ঞাসা করতে পারবো বা নিজের স্বরূপ সম্পর্কে প্রশ্ন করতে পারবো। এটাই হচ্ছে ওনার কাছে ফ্রিডম। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে আমাদের ফ্রিডম ফ্রম দি নোন। তাহলে আশা করছি এই জায়গাটা কিছুটা হলেও আমি বলতে পেরেছি, এবং এই জায়গাটা খুব সুন্দরভাবে উনি বলছেন যে ওনার কাছে উনি বারবার বলছেন যে আমরা হচ্ছি, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি হচ্ছি যে অতীত অভিজ্ঞতার স্টোর হাউস বা আশ্রয়। অতীত অভিজ্ঞতা, অতীত স্মৃতি, সমস্ত কিছুর স্টোর হাউস হচ্ছে আমরা। ফলত আমরা যখন নিজেদেরকে দেখবো বা নিজেদেরকে নতুন ভাবে দেখার চেষ্টা করব, তখন কিন্তু নিজেদের সম্পর্কে ওই যে অতীত অভিজ্ঞতা, ওই যে অতীত জ্ঞান, সেগুলোকেও বর্জন করতে হবে। কারণ আমরা যখন অন্য মানুষকেও দেখার চেষ্টা করি, তখন কিন্তু তার সম্পর্কে আমরা আগের অভিজ্ঞতা দিয়ে তাকে বোঝার চেষ্টা করি। ধরা যাক আমার সঙ্গে কারোর কোনো বন্ধু সুলভ আচরণ ছিল, বা সে আমার বন্ধু ছিল, বা হতে পারে সে আমার শত্রু ছিল। এখন তাকে আমি আজকের দিনে যখন দেখবো, আমি ভাবি কি যে না, আমার ওই অতীত অভিজ্ঞতাগুলো তার সম্পর্কে, সেগুলো দিয়েই তাকে মূল্যায়ন করার চেষ্টা করি বা তাকে বোঝার চেষ্টা করি। কিন্তু সব সময় কিন্তু উনি জিটু কৃষ্ণমূর্তি বলছেন প্রত্যেকটা দিনই হচ্ছে একটা নতুন দিন, প্রত্যেকটা মানুষই কিন্তু একটা নতুন মানুষ। তার ওই অতীত অভিজ্ঞতা দিয়ে তাকে কিন্তু বুঝতে গেলে হবে না। এই জন্য জিটু কৃষ্ণমূর্তি একটা খুব সুন্দর কথা বলেছেন
বলছেন it rained last night heavily and now the skies are beginning to clear. It is a new fresh day. Let us meet that fresh day as if it were the only day. তার মানে কি বলছে যে ধরা যাক আগে মানে গতকাল বৃষ্টি হয়েছে প্রচন্ড ভাবে, কিন্তু আজকে মানে আকাশ হচ্ছে একদম ঝকঝকে পরিষ্কার। ইট ইজ এ নিউ ফ্রেশ ডে, এটা একটা নতুন দিনের সূত্রপাত হয়েছে। লেট আস মিট দ্য ফ্রেশ ডে অ্যাজ ইফ ইট ওয়ার দ্য অনলি ডে। মনে করতে হবে এটা হচ্ছে একমাত্র দিন, মানে আজকেই হচ্ছে অনলি ডে, মানে নিজেকে জানতে হবে, জগৎকে দেখতে হবে ঠিক এই দৃষ্টিভঙ্গিতে যে এটাই হচ্ছে একমাত্র দিন, অনলি ডে। লেট আস স্টার্ট অন আওয়ার জার্নি টুগেদার উইথ অল দ্য রিমেম্ব্রেন্স অফ ইয়েস্টারডে লেফট বিহাইন্ড। যেগুলো পূর্বের যত অভিজ্ঞতা, যত স্মৃতি যা কিছু আছে সেগুলোকে সবকিছুকে পেছনে ফেলে আসতে হবে অ্যান্ড বিগিন টু আন্ডারস্ট্যান্ড আওয়ারসেলস ফর দ্য ফার্স্ট টাইম। এবং নিজেদেরকে বুঝতে হবে একদম, মানে যেন মনে হচ্ছে যে আমরা প্রথম তাকে দেখছি বা প্রথম ভাবে যেন সেই বিষয়টা আমার সামনে এসেছে। তাহলে এইটা গেল ফ্রিডম ফ্রম দি নোন, এই বিষয়টা। এবার আমি একটুখানি চয়েসলেস অ্যাওয়ারনেসটা বলবো ছোট করে। স্যার আমি বলবো কি, সময় আছে তো? হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, সময় আছে, বলো। আচ্ছা আচ্ছা, চয়েসলেস অ্যাওয়ারনেসটা বলছেন উনি, অর্থাৎ এটা মানে বুঝতে হবে যে ফ্রিডম ফ্রম দি নোন, চয়েসলেস অ্যাওয়ারনেস, এগুলোকে কোনোটা আমরা আলাদা করে বা বিচ্ছিন্ন করে বুঝলে হবে না। এগুলো সবই হচ্ছে কি একত্রিত হয়ে আছে বা ইন্টার রিলেটেড আলোচনা বা পারস্পরিক সম্পর্কযুক্ত। এখানে আমরা এতক্ষণ দেখে এলাম যে আমরা অথরিটির দ্বারা কন্ডিশনড, আমরা অথরিটির দ্বারা শর্তযুক্ত হয়ে ভাবনা করছি, চিন্তা করছি, সেই রূপে কাজ করছি। এখন যখনই আমি অ্যাওয়্যার হব, যখনই আমি নিজেকে দেখব, ওই অথরিটিকে রিজেক্ট করে যখন আমি নিজেকে দেখা শুরু করব, তখন সেই অ্যাওয়ারনেসটা কিরকম অ্যাওয়ারনেস হবে? চয়েসলেস অ্যাওয়ারনেস হবে। চয়েসলেস কেন বলছেন? উনি বলছেন নিজেকে এই যে দেখা, সেই দেখাটা এমন হতে হবে সেখানে আমার কোনো চয়েস থাকবে না। আমার কোনো চয়েস থাকবে না মানে কি, একটু আগেই আমি বলেছিলাম যে আমরা আমাদের নিজেদের সম্পর্কেও এক প্রকারের ইমেজ বা ধারণা তৈরি করি। কিরকম ধারণা তৈরি করি না, আমরা এইরকম, আমরা আমরা মানে, এবং সেই দেখাটা একটা মহৎ ভাবে দেখা নিজেকে। কিন্তু আমার ওইভাবে নিজেকে, নিজের ভালো গুণাবলীগুলোকে শুধু দেখলে হবে না। আমার অ্যাওয়ারনেসটা নিজের সম্পর্কে কিরকম হবে, সেখানে কোনো চয়েস থাকবে না। সেখানে আমার যে অ্যাওয়ারনেসটা হবে সেটা হচ্ছে চয়েসলেস, অর্থাৎ আমার দেখতে ভালো লাগছে না নিজের সম্পর্কে এই বিষয়টা, তাই বলে আমি দেখবো না এমনটা নয়। অর্থাৎ আমাকে দেখতেই হবে, আমার নিজের আভ্যন্তরীণ মানসিক অবস্থাগুলো যেরকম আমাকে সেইভাবেই দেখতে হবে। আমার হাতে কোনো অপশন নেই, আমার হাতে কোনো চয়েস নেই। মানে আমি দেখতে পছন্দ করছি না বলে আমি দেখবো না, তাহলে কিন্তু নিজেকে দেখা হবে না। তাহলে সেটা কি হবে? এসকেপ ফ্রম দ্য রিয়ালিটি বা সেই এসকেপ ফ্রম দ্য ট্রুথ, সেটা করলে হবে না। কারণ উনি বারবার বলছেন তুমি প্রকৃতই যেটা, আমরা যেরকম সেইভাবেই নিজেকে দেখতে হবে। এই জন্য উনি বলছেন when you become aware of your conditioning you will understand the whole of your consciousness। যখন আমরা বুঝতে পারবো যে আমরা হচ্ছে সমস্ত জাগতিক কিছু বিষয়ের দ্বারা, মতাদর্শের দ্বারা কন্ডিশন, শর্তযুক্ত, যখন এটা আমরা বুঝতে পারবো, তখন আমরা পাশাপাশি এটাও বুঝতে পারবো যে কি আমরা আমাদের চেতনা সম্পর্কে বা কনসিয়াসনেস সম্পর্কে সচেতন হব। কনসিয়াসনেস কি না, কনসিয়াসনেস ইজ দ্য টোটাল ফিল্ড ইন হুইচ থট ফাংশনস অ্যান্ড রিলেশনশিপ এক্সিস্ট। চেতনা কিরকম না, চেতনা হচ্ছে এমন একটা সম্পূর্ণ ক্ষেত্র যে ক্ষেত্রে থটগুলো বা বিভিন্ন চিন্তা ক্রিয়াশীল হয় এবং রিলেশনশিপ বা আমাদের যে সমস্ত সম্পর্ক, সেই সম্পর্কটা আমার সঙ্গে বাহ্য জগতের হতে পারে, আমার সঙ্গে অন্য মানুষের সম্পর্ক হতে পারে, সেই সম্পর্কগুলো যেখানে এক্সিস্ট করে। মানে চেতন হওয়া মানে কি বা চেতনা মানে কি? সেই চেতনা মানে হচ্ছে যেখানে সমস্ত চিন্তা ক্রিয়াশীল হয় এবং সমস্ত সম্পর্কগুলো এক্সিস্ট করে, সেটা বোঝা। এবার বলছে কি, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, টু আন্ডারস্ট্যান্ড ইয়োর সেলফ ইউ মাস্ট অ্যালাউ ফর এভরি ফর্ম অফ ডিস্টরশন বিকজ দ্য সেলফ ইজ আ কমপ্লেক্স এন্টিটি।
আমাদের নিজেদেরকে বুঝতে হবে যে যখন আমি নিজেকে বুঝতে আসবো বা টু আন্ডারস্ট্যান্ড ইয়োর সেলফ, নিজেকে যখন বোঝা শুরু করব, তখন উই মাস্ট অ্যালাউ ফর এভরি ফর্ম অফ ডিস্টরশন বিকজ দ্য সেলফ ইজ এ কমপ্লেক্স এন্টিটি। যখন নিজেকে বুঝবো তখন কিন্তু সমস্ত প্রকারের যে আমার মধ্যে বিকৃতি আছে সেটাকে কিন্তু অ্যালাউ করতে হবে। এবং বিকজ দ্য সেলফ ইজ এ কমপ্লেক্স এন্টিটি, কারণ কি, কারণ আমরা বা আমাদের যে সেলফ বা নিজস্ব সত্তা, সেই সত্তাটা হচ্ছে এক প্রকারের জটিল সত্তা, কমপ্লেক্স এন্টিটি। সেটা কিরকম একটু আগেই বললাম, মুভিং, লিভিং, স্ট্রাগলিং, ওয়ান্টিং, ডিনাইং উইথ প্রেশার্স অ্যান্ড স্ট্রেসেস অ্যান্ড ইনফ্লুয়েন্সেস অফ অল সর্টস কন্টিনিউয়ালি অ্যাট ওয়ার্ক অন ইট। তার মানে আমাদের মধ্যে আমরা কিরকম, আমরা একটা কমপ্লেক্স এন্টিটি। হ্যাঁ, এবং যে কমপ্লেক্স এন্টিটিটা কিরকম, মুভিং, যে সবসময় পরিবর্তনশীল, লিভিং সবসময় স্ট্রাগলিং, কিছু স্ট্রাগল করে যাচ্ছে, ওয়ান্টিং কিছু চাইছে, ডিনাইং কোনো কিছুকে রিজেক্ট করার চেষ্টা করছে, উইথ প্রেশারস অ্যান্ড স্ট্রেসেস অ্যান্ড ইনফ্লুয়েন্সেস অফ অল সর্টস অফ কন্টিনিউয়ালি অ্যাট ওয়ার্ক অন ইট। তাহলে আমাদেরকে যখন নিজেকে বুঝতে হবে তখন কিন্তু সমস্ত প্রকারের আমাদের ভেতরে যে ডিস্টরশন আছে সেটাকে অ্যালাউ করতে হবে, এটা মেনে নিতে হবে, তবে কিন্তু আমার নিজেকে বোঝাটা সম্পূর্ণ হবে। যে আমার মধ্যে স্ট্রেস আছে, আমার মধ্যে অ্যাংজাইটি আছে, আমার মধ্যে লিভিংনেস আছে, আমার মধ্যে স্ট্রাগলিং আছে, আমি কোনো কিছুকে অস্বীকার করি, কোনো কিছুকে স্বীকার করি, সেগুলোকে সবকিছুকে মান্যতা দিয়ে নিজেকে বুঝতে হবে। এবং বলছে কি, when you look totally you will give your whole attention, যখন আমি নিজেকে সম্পূর্ণভাবে দেখব বা বোঝার চেষ্টা করব তখন কি হবে, বলছে your whole being, everything of yourself, your eyes, your ears, your nerves, অর্থাৎ সবকিছু নিজেকে যখন বুঝবো তখন নিজের সকল ইন্দ্রিয় সেগুলোকেও যেন কি করতে হবে, ওই তার প্রতি যেন সারেন্ডার করে দিতে হবে, বা তার প্রতি সারেন্ডার করে দিয়ে তাকে নিজেকে বুঝতে হবে। এবং সেখানে কি থাকবে না, কোনো ধরনের কোনো ভয় থাকবে না, নো রুম ফর কন্ট্রাডিকশন, কোনো ধরনের কোনো স্ববিরোধিতা দেখা দেবে না, অ্যান্ড দেয়ার ফর নো কনফ্লিক্ট, এবং সেখানে কোনো দ্বন্দ্বও দেখা দেবে না। নিজেকে যখন বোঝা হবে, সেই বোঝাটা হবে কিরকম বোঝা, একদম সকল কিছুকে সমর্পণ করে দিয়ে বোঝা, মানে বাহ্য সকল ইন্দ্রিয় দিয়ে, মানে টোটালিটি অফ লাইফ বলতে পারি, বা টোটাল অ্যাওয়ারনেস, মানে কি, যেখানে সম্পূর্ণভাবে আমি আমার কনসাসনেসকে বুঝতে চেষ্টা করছি। এবং উনি কিন্তু কনসাসনেসের মধ্যে এই যে মানে কনসাসনেস, সাবকনসাসনেস, এই যে ভাগটা, এই ভাগটা কিন্তু সেই অর্থে মানছেন না। উনি বলছেন যখন কনসাসনেসকে বুঝতে হবে তখন কিন্তু টোটাল অ্যাওয়ারনেস অফ কনসাসনেস, সমগ্র চেতনাটাকেই বুঝতে হবে। এবং উনি যা এই কনসাসনেসের আলোচনা করতে গিয়ে যেটা করছেন সেটা কি, অ্যাটেনশনের সঙ্গে মানে অ্যাটেনশনটাকেই উনি কনসাসনেস মানে অ্যাওয়ারনেস বলছেন, এই যে চয়েসলেস অ্যাওয়ারনেস বলছেন, এই যে কনসাসনেসকে সম্পূর্ণ বোঝার কথা বলছেন, এখানে উনি বলছেন অ্যাটেনশনটাকেই কিন্তু কনসাসনেস, কিন্তু অ্যাওয়ারনেস, এবং কিন্তু অ্যাটেনশনের সঙ্গে উনি বলছেন কনসেন্ট্রেশন, এটার একটা পার্থক্য আছে। কারণ কি, কনসেন্ট্রেশন ইজ এক্সক্লুশন, আমি যখন কোনো বিষয়ে কনসেন্ট্রেট করি, আমি কনসেন্ট্রেট করি মানে কি, আমি একটা পার্টিকুলার বিষয়ে কনসেন্ট্রেট করি, এবং তখন তার মানে কি, আমি বাকি যে বিষয়গুলো আছে সেগুলোকে কি করার চেষ্টা করি, বাদ দেওয়ার চেষ্টা করি। কনসেন্ট্রেট করি মানে একটা নির্দিষ্ট বিষয়ে কনসেন্ট্রেট করি, এবং সেটাতে কনসেন্ট্রেট করতে গিয়ে বাকিগুলো কি হয়ে যায়, মানে ছেড়ে যায় বা বাদ দিতে হয়। কিন্তু অ্যাটেনশন কিন্তু কনসেন্ট্রেশনের থেকে আলাদা, এবং অ্যাটেনশন কি, হুইচ ইজ টোটাল অ্যাওয়ারনেস, যেটাকে সামগ্রিক চেতনা, সামগ্রিকভাবে জানা। অ্যাটেনশন মানে কি, টোটাল অ্যাওয়ারনেস, এবং উনি এটার কথাই বলছেন, টোটাল অ্যাওয়ারনেসের কথাই বলছেন, মানে আমাদের সামগ্রিক চেতনা সম্পর্কে আমার একটা কনসাসনেস সম্পর্কে আমাকে অ্যাওয়্যার হতে হবে, সচেতন হতে হবে। এবং এই ধরনের যে টোটাল অ্যাওয়ারনেস, এটা কিন্তু এই যে অ্যাটেনশন, এটা কিন্তু কাউকে বাদ দেয় না। তাহলে কনসেন্ট্রেশন কিন্তু কিছুকে বাদ দিয়ে দেয়, কিন্তু অ্যাটেনশন বা টোটাল অ্যাওয়ারনেস যেটা, সেটা কিন্তু কাউকে বাদ দেয় না, সেটা একটা ইউনিটারি প্রসেস, সেটা কিন্তু সবকিছুকে নিয়েই অ্যাওয়ারনেস। সেখানে বাহ্যিক বিষয় আমার মনকে কিভাবে প্রভাবিত করছে, মন কিভাবে বাহ্য বিষয়কে প্রভাবিত করছে, আমার সঙ্গে তার কি সম্পর্ক, সবটাকেই আমি বোঝার চেষ্টা করছি। দ্য হোল অ্যাটেনশন ইজ কল্ড অ্যাওয়ারনেস, এই যে হোল অ্যাটেনশন, সামগ্রিকভাবে যে জানা, সেটাকেই উনি বলছেন অ্যাওয়ারনেস। এবার আমরা যে লাস্ট জায়গাটায় আসছি সেটা কি,
মানে অ্যাওয়ারনেস বলতে উনি একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। এই যে টোটাল অ্যাওয়ারনেস বলতে উনি কি বোঝাচ্ছেন, উনি বলছেন যে অ্যাওয়ারনেস ইজ লাইক ক্লিনিং আ রুম অ্যান্ড কিপিং ইট ইন অর্ডার। এবং এখানে উনি অ্যাওয়ারনেস বলতে কি বোঝেছেন, ওই যে লিভিং উইথ আ স্নেক ইন দ্য রুম, ওই যে একটু আগেই উদাহরণ দিলাম যে অ্যাওয়ারনেস মানে কি, অ্যাওয়ারনেস মানে হচ্ছে এরকম অ্যাওয়ারনেস যে যেখানে কিন্তু আমি মানে কোনো রকমের কোনো গতিবিধিকে মিস করব না। ওই যে সাপটা ঘরে ঢুকেছে, আমি তার গতিবিধিটা যেভাবে সন্তর্পণে অবজার্ভ করি, পর্যবেক্ষণ করি, ঠিক যেভাবে করি এখানেও কিন্তু সেইভাবেই আমাকে করে যেতে হবে। অ্যাওয়ারনেস মানেও এটাই। এবং অ্যাওয়ারনেস মানে আর কি বলেছেন উনি, বলছেন অ্যাওয়ারনেস ইজ লাইক ক্লিনিং আ রুম অ্যান্ড কিপিং ইট ইন অর্ডার। মানে কি, অ্যাওয়ারনেস মানে হচ্ছে আমি আমার ঘরটাকে পরিষ্কার করছি, এবং পরিষ্কার করে আমি আবার যেখানে যেমন ভাবে জিনিসগুলো যে অর্ডারে আছে সেই অর্ডারেই তাকে সাজিয়ে রাখছি। বলছে এরকম অর্ডারে সাজিয়ে রাখার দ্বারা কি হবে, বলছে দ্য স্টেট অফ মাইন্ড ক্যান বি আন্ডারস্টুড অনলি বাই ইয়োর সেলফ বাই ওয়াচিং ইট অ্যান্ড নেভার ট্রাইং টু শেপ ইট, নেভার টেকিং সাইডস, নেভার অপোজিং, নেভার এগ্রিং, নেভার জাস্টিফাইং, নেভার কন্ডেমিং, নেভার জাজিং, উইচ মিনস ওয়াচিং ইট উইদাউট এনি চয়েস। মানে এইভাবে যে অ্যাওয়ারনেসটা, এটা এক প্রকারের স্টেট অফ মাইন্ড। আমি যখন এইভাবে মানে নিজেকে নিজের সম্পর্কে জানছি, অ্যাওয়্যার হচ্ছি, টোটাল অ্যাওয়ারনেস হচ্ছে, তখন আমাকে কিন্তু কি করতে হবে, যে আমাকে কিন্তু বিচার করলে তখন চলবে না। কি বিচার করলে চলবে না, না এটা তো আমি ঠিক দেখছি কি আমার সম্পর্কে, সেই বিচার করলে চলবে না। বা আমি কোনো একটা পক্ষ নেব নিজেকে দেখার সময়, তখন সেই পক্ষটা নিলে হবে না। অর্থাৎ কি বলছে, যে আমি কোনো মানে নির্বিচারে শুধু নিজেকে দেখতে হবে। একটা মানে কি বলবো, সেখানে কোনো ধরনের কোনো মানে বিচার করলে হবে না, কোনো জাজমেন্টাল হলে হবে না। হ্যাঁ, কিছু করা যাবে না। হুইচ মিনস ওয়াচিং ইট উইদাউট এনি চয়েস। অর্থাৎ ওই যে বারবার বলছি যে নিজেকে দেখার সময় শুধু দেখে যেতে হবে যে কি কি আমার মানসিক অবস্থা, কি কি হচ্ছে, কি কি ঘটে চলেছে। এটার সময় কিন্তু কোনো রকম কোনো অস্বীকার করা, না এটা আমার মধ্যে হচ্ছে না, না এটা আমার মধ্যে হচ্ছে, বা এটার পক্ষ নেব, এটা ঠিক হচ্ছে, এরকম কোনোভাবে কোনো কমেন্ট করলে বা জাজমেন্টাল হলে হচ্ছে না। হুইচ মিনস কি, ওয়াচিং ইট উইদাউট এনি চয়েস। অর্থাৎ কি, আমি যখন নিজেকে দেখছি উইদাউট এনি চয়েস, অর্থাৎ কোনো রকম কোনো চয়েস নেই আমার কাছে, আমি দেখবো না এটা বলতে পারবো না, আমাকে দেখতে হবে, আমার হাতে কোনো চয়েস নেই, আমার যা ঘটছে মানে যেটা অ্যাকচুয়াল সেটাকে দেখতে হবে। And out of this choiceless awareness, perhaps the door will open, and you will open, and you will know what that dimensions is in which there is no conflict and no time. অর্থাৎ এই অ্যাওয়ারনেসটার মাধ্যমেই আমাদের হয়তো সেই মানে এই অ্যাওয়ারনেসটার মধ্য দিয়েই হয়তো আমরা সেই সত্যকে বুঝতে পারবো। তো এই এই জায়গাটাই আজকে আমি পড়াবো বলে ভেবেছিলাম, এবং হয়তো অনেকটা বাদ গেছে, হয়তো আমি মানে বলার চেষ্টা করেছিলাম যতটা, আমি জানি না কতটা বলতে পারলাম, কিন্তু এটাই ফ্রিডম ফ্রম দি নোন, সেটা যেখানে ফ্রিডম কনসেপ্টটা আমাকে বুঝতে হবে, যে ফ্রিডম মানে রিভোল্ট নয়, অর্থাৎ কোনো প্রকারের বিদ্রোহ নয়, সেটা বুঝতে হবে। আবার ফ্রিডম মানে এটা নয় যে আমি কোনো একটা বিশেষ বিষয় থেকে ফ্রি হতে চাইছি। ফ্রিডম মানে হচ্ছে একটা স্টেট অফ মাইন্ড, যেখানে আমাকে কিন্তু আমি কি করছি, কোয়েশ্চেন করছি, আমি যেখানে ডাউট করছি, সংশয় করছি, এবং করে নিজেকে বোঝার চেষ্টা করছি। এবং ফ্রিডমটা কিরকম, ফ্রিডম ফ্রম দি নোন। নোন মানে কি, স্যার প্রথমেই বলেছিলেন নলেজকে কিন্তু উনি অস্বীকার করছেন না, কিন্তু উনি নোন বলতে কি বুঝেছেন না, যেগুলো অথরিটি, যে অথরিটিগুলো আমাদেরকে গাইড করে চলেছে, মানে আমাদের অগোচরেই গাইড করে যাচ্ছে, এবং আমরা এমন ভাবেই মানে কি বলবো মেনে নিচ্ছি তাদের অধীনতাটা, এবং আমরা কিন্তু কোনো ধরনের কোনো মানে গাইডেন্স ছাড়া চলতেও পারি না। আমরা কোনো না কোনো, যখনই জন্মাচ্ছি একটা বিশেষ মতাদর্শ নিয়ে, একটা বিশেষ রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড, একটা বিশেষ, এবং সেগুলোকে আমরা কখনো কি প্রশ্ন করি, কখনোই কোনো প্রশ্ন করি না। এই অথরিটিগুলোর দ্বারাই প্রভাবিত হয়ে আমরা, আমাদের জীবনটাই কিন্তু চালিত হয়ে যাচ্ছে। এবং আমাদের ওই জন্য প্রথমেই বলেছিলাম যে আমাদের সব চিন্তা ভাবনাই কিন্তু ওই জন্য মেকানিক্যাল হয়ে যাচ্ছে, যান্ত্রিক। আমরা বুঝতেও পারছি না, এটাই সব থেকে ভয়ঙ্কর, যে আমরা বুঝতেও পারছি না যে আমাদের চিন্তা ভাবনা, আমাদের সবকিছুই মেকানিক্যাল হয়ে গেছে, যান্ত্রিক হয়ে গেছে, এবং আমাদের রেসপন্সটা সেই অনুযায়ী হচ্ছে অটোমেটিক। মানে আমাদের রেসপন্স, আমাদের চিন্তা ভাবনা, আমাদের
সবকিছুই মেকানিক্যাল হয়ে গেছে, মানে আমরা নিজেদেরকে চেনা যেটা সেটাই চিনতে পারছি না, আর আমরা চলে যাচ্ছি পরম সত্তার অনুসন্ধান করতে। তো এই জায়গাগুলো বলার চেষ্টা করলাম স্যার, এইটুকুই। হ্যাঁ, খুব সুন্দর বলেছো। এবং একটা নতুন ধরনের বিষয়, যেটা মানে অনেকেই মানে জানেন না, বা আমাদের এগুলো চর্চা হয় না। খুব সুন্দরভাবেই বলা হয়েছে, খুবই ভালো হয়েছে। ফ্রিডম ফ্রম নোনটাও বোঝা গেছে। চয়েসলেস অ্যাওয়ারনেসটা বোধহয় এরকম বলতে চাইছো যে আমি যখন নিজের কথা ভাববো, তখন আমি বেছে কুচে যে এইটা, এই যে ভালো দিকটা আমি নেব, খারাপ দিকটা দেখবো না, এরকম নয়। মানে আমার অ্যাওয়ারনেসটা একদম সবকিছুকে কভার করবে, ভালো মন্দ আমি যেমন ঠিক সেইভাবেই যাতে আমার সামনে আমি নিজেকে ভাবি, সেটাই হচ্ছে চয়েসলেস অ্যাওয়ারনেস, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে একটুখানি সময় আমাদের আছে। তোমাদের পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসবে, দেখবে ওনার কতগুলো বইয়ের নাম দিয়ে দেওয়া হলো, সেই বইয়ের মধ্যে হয়তো ফ্রিডম ফ্রম দ্য নোনটা আছে, সেটা ওনার নাম আছে, বা ম্যাচ করতে দেওয়া হলো, এইসব বিষয় থাকবে। চয়েসলেস অ্যাওয়ারনেস কথাগুলো মানে কি, এই বিষয়গুলো থাকবে। তোমরা তো এবার শুনলে, এবারে ওনার সম্পর্কে বেশ কিছু তথ্য নেটেও পাওয়া যায়, সেগুলো নাড়াচাড়া করে দেখবে, তাহলে তুমি প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। আমি এবারে বলবো যে কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে, আমাদের একটু সময় আছে, আমরা একটু আলোচনা করতে পারি। আমি ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রথম নেব। হ্যাঁ, যারা শুনলে, যাদের জন্য এই অনুষ্ঠান আর কি, তারা কি ভাবছো বলো? আমাদের প্রশ্ন তো কিছু থাকবে। হ্যাঁ, তোমাদের কি কিছু প্রশ্ন মনে জেগেছে? স্যার বলো, শুধু বলো। বলছি স্যার, দেকার্তের আমি আর হুসালের আমিটা আরেকবার একটু বলবেন? আমার সেই সময় একটু কেটে গেছিল আওয়াজটা, আমি ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, সে ঠিক আছে, বলছি। ডেকার্টের আমি আর হুসালের আমির মধ্যে পার্থক্য যেটুকু, সেটা হচ্ছে যে ডেকার্ট যখন আত্মসত্তা বা আমিকে স্বীকার করছেন, তখন সেই আত্মসত্তা এই জগতেরই একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। উনি সবকিছুকে সংশয় করছেন, কিন্তু আমি আত্মসত্তাকে উনি বলছেন নিঃসন্দিগ্ধ। এখন এই আত্মসত্তা আসলে সাইকোলজিক্যাল সেলফ, আসলে এম্পেরিক্যাল সেলফ। এই সাইকোলজিক্যাল সেলফ, এম্পেরিক্যাল সেলফ হওয়ার কারণে তার মধ্যেই অনেক ধরনের পূর্ব ভাবনা, ওই যেমন সহজাত ধারণা, সহজাত ধারণা দিয়ে উনি সব কিছু প্রমাণ করে দিলেন। তার মানে ওই সোর্সের মধ্যে ওগুলো ছিল, তাই ওনার পক্ষে ওই সত্যে পৌঁছানোর সময়টুকু শুধু অপেক্ষা, তারপরে উনি সবকিছু মানে প্রমাণ করে দিলেন। তার মানে ওনার আমি আসলে বিশুদ্ধ আমি নয়, জাগতিকতার মানে যাবতীয় ভ্রম সংক্ষিপ্ত আকারে হলেও তার মধ্যে ছিল। তার ফলে তিনি জেনুইন ফেনোমেনোলজিতে পৌঁছাতে পারেননি। হুসাল ডেকার্টের এই সীমাবদ্ধতাটাকে কাটিয়ে উঠতে চাইছেন, এবং উনি যে আমির কথা বলছেন, সেখানে উনি মান্ডেন ইগো, ট্রান্সেন্ডেন্টাল ইগোর মধ্যে পার্থক্য করছেন। আবার বলছেন যে এটা মানে উনি ডুয়ালিজমের কথা বলছেন না, যে একই ইগো দুটো পার্সপেক্টিভ থেকে দেখা, এটা আফটার ইপোকি আর বিফোর ইপোকি। তা হুসালের মধ্যে, ডেকার্টের মধ্যে এই এপোকি কনসেপ্টটা বা ট্রান্সেন্ডেন্টাল সাবজেক্টিভিটি ধারণাটা ছিল না। ওনার যে সাবজেক্টিভিটির ধারণা, সেটা যে আসলে সাইকোলজিক্যাল সাবজেক্টিভিটি। এবং সাইকোলজিক্যাল হওয়ার কারণে, যেমন আমার সাইকোলজিক্যাল সেলফ রেগে যায়, উল্টো পাল্টা মাঝে মাঝে বকে দিই তোমাদের, এই যে ব্যাপারগুলো, এটা সাইকোলজিক্যাল সেলফ। কিন্তু এর অতিরিক্ত যে আমার যে বিশুদ্ধ আমি, সেই বিশুদ্ধ আমি কিন্তু আলাদা। সেই পার্থক্যটা ডেকার্ট ধরতে পারেননি, হুসাল সেটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ঠিক আছে, এটুকু এখন বলছি। আর আমার কিছু লেখালেখি আছে, পরে চাইলে তোমাকে পাঠিয়ে দিতে পারবো। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এবার তপন কি বলছিল বলো। হ্যাঁ, বলছি দুটো বিষয় খুব সুন্দর হলো। একটা বিষয় এখানে, আরেকটা কথা, আরেকটা কনসেপ্ট কিন্তু জিড্ডু কৃষ্ণমূর্তি বলেছেন খুব সুন্দর, যেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড হিউম্যান বিং। অর্থাৎ আমরা যদি এই গুরুবাদ বা রিলিজিয়াস বিলিফকে মেনে নিয়ে একটা স্ট্যান্ডার্ড লাইফকে বেছে নিয়ে এবং সেই অনুযায়ী চলি, তাহলে সেই মানুষটাকে তিনি বলছেন তিনি কিন্তু অরিজিনাল হিউম্যান বিং হতে পারবেন না, তিনি আসলে হবেন সেকেন্ড হ্যান্ড হিউম্যান বিং। এই যে সেকেন্ড হ্যান্ড হিউম্যান বিং এর কনসেপ্টই অসাধারণ একটা কনসেপ্ট। আমরা অধিকাংশ মানুষই সেকেন্ড হ্যান্ড, আমরা অধিকাংশ মানুষই সেকেন্ড হ্যান্ড।
আর এইখানে এই যে ফেনোমেনোলজিক্যাল মেথডটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে সেই জায়গাটা আমরা সহজেই বুঝতে পারছি, যে প্রিসাপোজিশন কথা স্যার যখন প্রথমে বললেন সেই কথাটাই এখানে জিদ্দু কৃষ্ণমূর্তি একটু অন্যরকম ভাবে বললেন। বাট এখানে অথরিটি নাম দিয়ে বললেন, এক্সটার্নাল অথরিটি, ইন্টারনাল অথরিটি, এই আর কি। এটা ফেনোমেনোলজিক্যাল মেথডেরই অ্যাপ্লিকেশন, কিন্তু খুব সুন্দর হয়েছে জিদ্দু কৃষ্ণমূর্তি ফিলোসফিতে, এই জায়গাটা আমরা দেখেছি। আর এই আচ্ছা, দীপ কুমার মন্ডল কিছু বলতে চাইছিলেন? লিভিং এক্সপেরিয়েন্স লাইফ ওয়ার্ল্ডের কনসেপ্টটা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই একই কাছাকাছি কাছাকাছি। হ্যাঁ, দীপ কুমার মন্ডল কিছু বলবে? হ্যাঁ স্যার, বলো। হ্যাঁ বলছি, দিদির কাছে একটা প্রশ্ন ছিল যে ওই যে উনি যে অথরিটি দুটোর কথা বলছেন, যে ইনওয়ার্ড আর আউটওয়ার্ড অথরিটি, এই দুটো অথরিটি থেকে কি প্রথম কোয়েশ্চেন যে আদেও কি মুক্তি সম্ভব? আর যদি মুক্তি সম্ভব হয়, বা যেটাকে মুক্তি বলতে বোঝাতে চাইছেন অ্যাকচুয়াল রিজেকশন, যেটা সেই রিজেকশনটা যদি সম্ভব হয় তাহলে সেটা কিভাবে সম্ভব, এটা যদি একবার বলতেন। কথা বলি, এই যে ফিলোসফির লোকেরা সব সময় এরকম ল্যাঙ্গুয়েজে প্রশ্ন করে আর কি, যাকে আমি বলি অ্যাবসলিউটিজম। হ্যাঁ, দিয়ে সবকিছুকে বোঝার চেষ্টা, মানে এরকম ভাবার নয় যে চেষ্টা করলাম তো এক্ষুনি হয়ে গেল, নইলে হলোই না কোনোদিন, এরকম ব্যাপারটা নয়। তোমাকে চেষ্টা করতে হবে, তোমাকে ওইভাবে চেষ্টা করতে হবে। এটা একটা প্রসেস, পুরো লাইফটাই প্রসেসের মধ্যে থাকবে। তুমি আজকেই একটা উত্তর চেয়ে নিতে চাই যে হয় কি হয় না, আইদার অর, এরকম ব্যাপারটা নয়। হ্যাঁ, এবারে শিশিরটা একটু বুঝিয়ে বলো তো দীপ কুমার। হ্যাঁ, দীপ কুমারকে যেটা বলার সেটা হচ্ছে যে মানে উনি কিন্তু বারবার এটা বলছেন যে কিভাবে এটা সম্ভব, আদৌ এটা সম্ভব কিনা, মানে এবং সেই বিষয়ে যদি তোমরা যদি কেউ ভাবো যে আমার কাছ থেকে কোনো একটা মেথড পাবে, মানে জিডু কৃষ্ণমূর্তি বারবার বলছেন তোমরা যদি ভাবো যে নিজেকে বোঝার জন্য বা আমি নিজেকে বুঝতে চাই, সেটা বোঝার জন্য আমি তোমাদেরকে কিছু একটা বলে দেবো বা থিওরি বলে দেবো, এমনটা কিন্তু নয়। মানে উনি বারবার বলছেন এই বিষয়ে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, বা নির্দিষ্ট কোনো মেথড নেই, বা নির্দিষ্ট কোনো সিস্টেম নেই। তোমাকে নিজের রিজেকশন, মানে তোমাকে প্রথমে যেটা বুঝতে হবে যে তুমি অথরিটির দ্বারা মানে মানে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ হয়ে আছো, সেটা তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ আমি অথরিটির দ্বারা আষ্টে পৃষ্ঠে আবদ্ধ। আমি যদি একটু নিজেকে ভালো করে দেখি তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা হয়তো করছি সবকিছুই হয়তো কেউ না কেউ আমাদেরকে শিখিয়ে দিয়েছে, বলে দিয়েছে করতে হবে বলে, একদম গোড়া থেকে যদি ভাবি। না না, এটা তো এখানে একটি কথা আমার শুধু বলার আর কি, সে তোমার কাছ থেকে জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে যেটা আমি যুক্তি দিয়ে নিজের বলে ভেবেছি বা নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করছি, সেটাকেও তুমি বলবে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স? ধরো আমি কোন একটা মতাদর্শে বিশ্বাস করি, আমি সেটা ভেবে বুঝে এবং খুব সচেতন ভাবে আমি করি, তাহলে সেটাও কি এক্সটার্নাল ইনফ্লুয়েন্স হবে? হ্যাঁ হ্যাঁ স্যার, এটাও তো উনি বলছেন এক্সটার্নাল ইনফ্লুয়েন্সই হচ্ছে। কারণ উনি বারবার বলছেন যখনই আমি কোনো কিছুকে ভাবি, মানে ভাবার চেষ্টা করছি, তখনই তো আমি অতীত অভিজ্ঞতা, আইডিয়া, মেমোরি, হ্যাঁ আমার নলেজ, এইগুলো দিয়ে ভাবার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি। এবং থট মানেই কিন্তু ওনার কাছে হচ্ছে ভীষণভাবে, থট বলতে যেটা উনি বুঝছেন, মানে আমি যতটুকু এইগুলো পড়তে গিয়ে বুঝেছি, থটটা তো আমি আজকে আলোচনা করলাম না, থট বলতে উনি হয়তো বারবার বলছেন সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টস। মানে সবসময় চিন্তা মানেই হচ্ছে আমি দ্বিধা বিভক্ত করে দিচ্ছি, টুকরো টুকরো করে অনেক কিছু ভেঙে দিচ্ছি, খন্ড খন্ড করে, ফলত সেটা কিন্তু সামগ্রিক জানা হচ্ছে না নিজেকে। এবং নিজেকে ওই যে দীপ বারবার প্রশ্নটা করছে কিভাবে বুঝবো, এই যে বারবার আমরা এই যে জানতে চাইছি মানেই কি, আমরা কিন্তু ওই অথরিটি চাইছি, আমরা চাইছি আমাদেরকে কেউ একটা প্যাটার্ন বলে দিক, এই প্যাটার্নটা বলে দিক যে আমি এইভাবে মুক্তির পথে হাঁটবো। হ্যাঁ, তো আমি নিজেকে জানবো এই পথে, ওইরকম সিস্টেম বা মেথড ওইভাবে উনি কিছু দিচ্ছেনও না। উনি বলছেন এই মেথডটা খুঁজতেই যেও না, এই খুঁজতে চাওয়া মানেই তুমি আবার একটা অথরিটিকেই চাইছো নিজের উপর আরোপ করতে, সেটা করতে যেও না, তুমি নিজেকে দেখো, জাস্ট লুক, এইভাবে বলছেন যে শুধুমাত্র দেখো, দেখে যাও। মানে ওই জন্য বারবার উনি বলছেন অবজারভার হও, মানে পর্যবেক্ষক হও। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি যে সনৎবাবু ওনার বইয়ের কিছু বাংলা অনুবাদ করেছেন আর কি। হ্যাঁ, সনৎ কুমার সেন, ফ্রিডম ফ্রম দ্য নোন, ওনার বাংলা আছে, উনি বাংলা করেছেন। ও বাংলাটা বেশ ভালোই হয়েছে, খারাপ নয়। তা তোমাদের অন্তত ফ্রিডম ফ্রম নোন এই বইটা একটু পড়ে দেখার কথা আর কি, সেটুকু পড়লেও কিন্তু ওনার সম্পর্কে একটা ধারণা হবে।
হ্যাঁ, হ্যাঁ স্যার, ফ্রিডম ফ্রম দি নোন গ্রন্থটা অনেকটা মানে ইনফরমেটিভ এবং মানে ওনাকে বোঝার জন্য আমার মনে হয় একদম যথার্থ বই। ঠিক আছে, তাহলে আমরা শেষ করবো। আর কি কেউ কিছু বলবেন? স্যার হ্যাঁ রূপালী, বলো রূপালী। স্যার কয়েকটা কোশ্চেন ছিল, এবার আমি মানে খাতা পেনে লিখেছি, পিডিএফটা হচ্ছে না এই মোবাইলে, আমি কি আপনাকে পাঠাবো, ওইগুলো আপনি একটু দেখবেন? কি ব্যাপারে, মানে নেট সেটের প্রশ্ন কথা বলছো? হ্যাঁ, আর এই যদুকৃষ্ণ মূর্তিরই সম্বন্ধে। আচ্ছা তুমি বলো না, আমি এখনই তো আলোচনা হয়ে যাক, একটু তো বলো কি আছে বলো। স্যার বলছি, স্যার বলছে যে কৃষ্ণমূর্তি সেট হুইচ অফ দ্য ফলোইং। স্যার এবার অপশন দেওয়া আছে, ট্রুথ ইজ গড, ট্রুথ ইজ হোয়াট ওয়ার্ক, ট্রুথ ইজ পেনফুল, আর আছে ট্রুথ ইজ এ পার্থলেস ল্যান্ড। পাথলেস ল্যান্ড, পাথলেস ল্যান্ড। পাথলেস ল্যান্ড হবে, হ্যাঁ পাথলেস হ্যাঁ, ল্যান্ড। কারণ উনি তো বারবার বললেন সত্যে উপনীত হওয়ার কোনো পথ নেই। পথ নেই। হ্যাঁ, সত্যকে বুঝতে হবে, সত্য হচ্ছে লিভিং মুভিং। ঠিক। ঠিক আছে স্যার এবং এখানে আরেকটা বৌদ্ধ দর্শনের সঙ্গে অনেকটা মিল আছে, জানো? মিল আছে, হ্যাঁ অনেকটা হ্যাঁ। মিল আছে, হ্যাঁ। বলো রূপালী, দ্বিতীয়টা বলো। স্যার আরেকটা আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর মেড বাই যে কৃষ্ণমূর্তি। এবার স্যার অপশন আছে, মানে ওয়ান অপশন আছে ডিউটি ইজ কমপ্লিট অর্ডার, তারপরে দ্বিতীয়টা আছে স্যার ফ্রিডম অ্যান্ড লাভ টু ফ্রিডম অ্যান্ড লাভ গো টুগেদার, তৃতীয় অপশন আছে দ্য মাইন্ড হ্যাজ টু বি এমটি টু সি ক্লিয়ারলি। এবার আছে স্যার ফোরটা আছে জার্নি ইজ বেটার দেন অ্যারাইভাল। এবার আছে স্যার অপশন গুলো আছে 1 2 3, এটা এর দাগে অপশন। হ্যাঁ, এখানে যেগুলো বলা হলো সেটা আমার তো মনে হচ্ছে প্রথমটা বাদ দিয়ে বাকি তিনটেই হবে, তাই না? হ্যাঁ 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 স্যার, প্রথমটা বাদ একটুখানি দিয়ে, ও যদি পারে আমাকে যদি পাঠিয়ে দেয়। হ্যাঁ তুমি পাঠিয়ে দিও, আমি পরে হ্যাঁ, আমরা কারণ এইভাবে অপশন গুলো তো বোঝা যাচ্ছে না ফোনে। ঠিক আছে। আর একটা বলো, আর কিছু আছে? আর একটা আছে বলছিলে, বলো। এগুলো থেকে প্রশ্ন কিন্তু সহজ আসে, তুলনায় সহজ প্রশ্ন আসে। হ্যাঁ, মোটামুটি আইডিয়াটা থাকলে তুমি পেরে যাবে। হ্যাঁ বলো। স্যার আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু কৃষ্ণমূর্তি দ্য রিজন ফর দ্য এমার্জেন্স অফ দ্য সেলফ ইজ, এটা আছে অপশন আছে স্যার সাইকোলজি আছে, বায়োলজিক্যাল আছে, টেলিওলজিক্যাল আছে, সোশ্যাল আছে। এটা সাইকোলজিক্যালি হবে। ইমার্জিং সেলফ সাইকোলজি, ঠিক আছে। হ্যাঁ, তাই এরকম করে তোমরা এইগুলো সম্পর্কে যত প্রশ্ন আছে সবাইকেই বলছি, তোমরা একটা নোট করে পাঠিয়ে দেবে, গ্রুপে দিয়ে দেবে, আমি সেটাকে পাঠিয়ে দেবো। স্যার আমি পাঠাই না বলতে আমার পিডিএফটা হয় না ভালো, এই জন্য পাঠাই না, মানে খাতায় লিখে রাখি। কেন করতে হবে তোমাকে? পিডিএফ কেন করতে হবে? তুমি ওয়ার্ড ফাইল পাঠাবে, আমার কি আছে। ঠিক আছে স্যার, মানে যেগুলো লিখেছি ওই রকম করে পাঠাবো তাহলে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার শেষ করব। আজকে নববর্ষ, আমি একটা মানে রবীন্দ্রনাথের একটা কবিতা পড়ে অনুষ্ঠানটা শেষ করতে চাইছি আর কি, ঠিক আছে। তার আগে আগের দিন কি হবে একটু বললে ভালো হয়, মানে এরকম প্রশ্ন করে রাখতাম। আগের দিন কি নিয়ে আলোচনা হবে সেটা এখনো ঠিক হয়নি। প্রদীপ বাবু অ্যানিমেল লিবারেশন নিয়ে হয়তো বলবেন, আমি এখনো যোগাযোগ করে উঠতে পারিনি। হ্যাঁ, দুদিন পরে আমি জানিয়ে দেবো, ঠিক আছে, জানিয়ে দেবো। ঠিক আছে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, আমি একটি কবিতা একটুখানি পড়ছি আর কি, দিয়ে শেষ করবো। রবীন্দ্রনাথের একটা কবিতা, কবিতার নাম হচ্ছে অপূর্ণ, 1931 সালে লেখা। উনি লিখছেন, যে ক্ষুধা চোখের পানে, চোখের মাঝে যে ক্ষুধা কানে, স্পর্শের যে ক্ষুধা ফিরে দিকে দিকে বিশ্বের আহ্বানে, উপকরণের ক্ষুধা বাঙাল প্রাণে, সততার বস্তু সন্ধানের, মনের যে ক্ষুধা চাহে ভাষা, সঙ্গের যে ক্ষুধা উদ্দেশহীন অজানার লাগি, অন্তরে গোপনে রয় জাগি, সবে তারা মিলি নীতি নীতি, নানা আকর্ষণ বেগে গড়ি তোলে মানস আকৃতি। কত সত্য, কত মিথ্যা, কত আশা, কত অভিলাষ, কত না সংশয় তর্ক,
কত না বিশ্বাস, আপন রচিত ভয়ে আপনারই পীড়ন কত না, কত রূপে কল্পিত সান্ত্বনা, মন গড়া দেবতারে নিয়ে কাটে বেলা, পরদিনে ভেঙে করে ঢেলা। অতীতের বোঝা হতে আবর্জনা কত, জটিল অভ্যাসে পরিণত, বাতাসে বাতাসে ভাষা, বাক্যহীন কত না আদেশ, দেহহীন তর্জনী নির্দেশ, হৃদয়ের গূঢ় অভিরুচি, কত স্বপ্ন মূর্তি আঁকে দেয় পুনঃ মুছি, কত প্রেম কত ত্যাগ অসম্ভব তরে, কত না আকাশ যাত্রা কল্পপক্ষ ভরে, কত মহিমার পূজা অযোগ্যের কত আরাধনা, সার্থক সাধনা কত, কত ব্যর্থ আত্মবিড়ম্বনা, কত জয় কত পরাভব, ঐক্যবন্ধে বাঁধি এই সব, ভালো মন্দ সাদায় কালোয়, বস্তু ও ছায়ায় গড়া মূর্তি তুমি দাঁড়ালে আলোয়, জন্মদিনে জন্মদিনে গাঁথনির কর্ম হবে শেষ, সুখ দুঃখ ভয় লজ্জা ক্লেশ, আরব্ধ ও অনারব্ধ, সমাপ্ত ও অসমাপ্ত কাজ, তৃপ্ত ইচ্ছা ভগ্ন জীর্ণ সাজ, তুমি রূপে পুঞ্জ হয়ে শেষে কয়দিন পূর্ণ করি কোথা গিয়ে মেশে, যে চৈতন্য ধারা সহসা উদ্ভূত হয়ে অকস্মাৎ হবে গতিহারা, সে কিসের লাগি, নিদ্রায় আবিল কভু কখনো বা জাগি, বাস্তবেও কল্পনায় আপনার রচি দিল সীমা, গড়িল প্রতিমা, অসংখ্য রচনায় উদ্ঘাটিছে মহা ইতিহাস, যুগান্তে ও যুগান্তরে এ কার বিলাস, জন্মদিন মৃত্যুদিন মাঝে তারি ভরি প্রাণভূমি, কে গো তুমি, কোথা আছে তোমার ঠিকানা, কার কাছে তুমি আছো অন্তরঙ্গ সত্য করে জানা, আছো আর নাই মিলে অসম্পূর্ণ তব সত্তাখানি, আপন গদগদ বাণী পারে না করিতে ব্যক্ত, অশক্তির নিষ্ঠুর বিদ্রোহে বাধা পায় প্রকাশ আগ্রহে, মাঝখানে থেমে যায় মৃত্যুর শাসনে, তোমার যে সম্ভাষণে জানাইতে চেয়েছিলে নিখিলেরে নিজ পরিচয়, হঠাৎ কি তার বিলয়, কোথাও কি নাই তার শেষ সার্থকতা, তবে কেন পঙ্গু সৃষ্টি খণ্ডিত এ অস্তিত্বের ব্যথা, অপূর্ণতা আপনার বেদনায় পূর্ণের আশ্বাস যদি নাই পায়, তবে রাত্রি দিন হেন আপনার সাথে তার এত দ্বন্দ্ব কেন, ক্ষুদ্র বীজ মৃত্তিকার সাথে যুজি, অঙ্কুরি উঠিতে চাহে আলোকের মাঝে মুক্তি খুঁজি, সে মুক্তি না যদি সত্য হয়, অন্ধ মুখ দুঃখে তার হবে কি অনন্ত পরাজয়। ধন্যবাদ। তাহলে আজকে আমরা এটা কি হ্যাঁ। স্যার কৃষ্ণমূর্তির সারাংশটা করে রেখেছিলেন? না সারাংশ নয়, আমার খানিকটা মিল আছে বলে মনে হলো আর কি।